আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। মেঘবিদুর সন্ধ্যার সমাপ্তি আর শীতল হাওয়ার রজনীর প্রারম্ভে দাঁড়িয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি পড়ালেখা সিক্সার্স এক্সাম উপলক্ষে আয়োজিত ধারাবাহিক লাইভ ক্লাসের আজকের বাংলা ক্লাসে। যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছে আশা রাখছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের ক্লাসের শুরুতেই সবার একটু আমাকে কনফার্ম করবা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, তোমাদের কর্ণকুহর পর্যন্ত আমার আওয়াজ পৌঁছাচ্ছে কিনা এবং আমাকে ভালো মতো দেখা যাচ্ছে কিনা একটু সবাই কনফার্ম করো, নিশ্চিত করো। আমাদের গত সোমবারে একটি ক্লাস হওয়ার কথা ছিল, যদিও বা কিছু ব্যস্ততার কারণে আমি ক্লাসটি নিতে পারিনি। সেজন্য আজকে যে ক্লাসটি নেওয়া হবে, যে টপিকের উপর ক্লাস নেওয়া হবে, সেই টপিকের উপরই কিন্তু আমাদের পড়ালেখা সিক্সার্স এক্সামে তোমার বাংলা প্রশ্নগুলো করা হবে। ভেরি গুড, সব ঠিক আছে। পয়েন্ট নাম্বার 2 যেটা তোমাদের কাছ থেকে আমি প্রত্যাশা করব সেটা হলো প্রত্যেকের টাইমলাইনে আমাদের ক্লাসটি শেয়ার করে দিবা। আর তোমাদের সবচেয়ে কাছের বান্ধবী, বন্ধু অথবা দূরের বন্ধু বান্ধব যারা আছে, ক্লাসমেটস যারা আছে, প্রত্যেককে আমাদের ক্লাসে মেনশন করে দাও। আমরা আজকে খুবই চমৎকার দুটি টপিক নিয়ে ক্লাসে আলোচনা করব। একটি হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে 82 ভালোবাসার গল্প, আর বাংলা সেকেন্ড পেপার থেকে বানান। অতএব দেরি না করে বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন করে দাও। আর কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো এটা একটু কমেন্টে জানাবা এবং আমাদের ক্লাসটি শেয়ার করে দিবা। আমি কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি শেয়ার তুলনামূলকভাবে কম। আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি তোমরা ক্লাসটি আরও বেশি শেয়ার করবা এবং বন্ধুদেরকে মেনশন করে দিয়ে আমাদের ক্লাসের সাথে এঙ্গেজ করে দেবা। ওকে, লক্ষ্মী বাচ্চা কাচ্চারা দেখতে পাচ্ছি। সঞ্জিতা বলছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুশি বলছে আমি রাজশাহীতে যুক্ত হয়েছি। ইমরান টাঙ্গাইল থেকে বলছে, মেহুয়া টাঙ্গাইল থেকে, সোমাইয়া মিতু সিলেট থেকে, লিয়া জামালপুর থেকে। আচ্ছা, তারপর হচ্ছে হৃদয় কোরআন বলছে শেয়ার ডান। ভেরি গুড বয়, ভেরি গুড, শেয়ার করে দাও সবাই। কেমন? এরপরে কে কোন জায়গায়? বিতি বিনতে জুলহাজ বলছে কুমিল্লা থেকে। ফারজানা নাজরিন, দুঃখিত, ফারজানা নাজরিন বলছে সিরাজগঞ্জ থেকে। ভেরি গুড। আচ্ছা, বেলকুচি থেকে বলছে কক্সবাজার ময়মনসিংহ। তার মানে পড়ালেখার যে মৌলিক উদ্দেশ্য 56,000 বর্গমাইলে ছড়িয়ে থাকা কিংবা প্রান্তিক অঞ্চলের ছেলে মেয়েদের কাছে, শিক্ষার্থীদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, আমরা মনে হয় অনেকক্ষণ তাদের সফল হয়েছি। কারণ আমাদের আজকের ক্লাসে আমরা বাংলাদেশের 64 জেলার প্রায় প্রত্যেকটি জেলার স্টুডেন্টকে দেখতে পাচ্ছি। দ্যাটস ভেরি গুড ফর আস অ্যান্ড অল অফ ইউ। ওকে, এটা অবশ্য আমাদের জন্য যেমন ভালো, তোমাদের জন্য অনেক বেশি অবশ্য খুশির সংবাদ। কারণ আমরা পড়ালেখার চেষ্টা করি সবসময় শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করতে, আর ভালো কিছু ছড়িয়ে দেয়া এবং ছড়িয়ে পড়া, এটাই আসলে নৈতিক দায়িত্ব হওয়া উচিত সবার, ছড়িয়ে দেওয়াটা। ওকে, এখানে দেখতে পাচ্ছি টাঙ্গাইল, জয়পুর। ওকে, ইকবাল বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর আপনার ক্লাসে যুক্ত হলাম। আমি সীতাকুণ্ড, চট্টগ্রাম থেকে। ভেরি গুড, সীতাকুণ্ড বাংলাদেশের খুবই অর্থনৈতিক একটি অঞ্চল। নাগেশ্বরী থেকে একজন পাওয়া যাচ্ছে। আচ্ছা, তন্দ্রা আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো ভাই? ফরিদপুর থেকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলা ছিল একসময়, যদিও পরবর্তী সেটা গোপালগঞ্জ হয়েছে। সিলেট থেকে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসটি হবে 82 গল্পটি নিয়ে। দেখি তোমাদেরকে প্রথমেই যেটি বলতে হবে সেটা হলো 82 গল্পটা লিখেছেন কে? 82 গল্পটা কে লিখেছেন বলো তো দেখি। 82 গল্প খুবই চমৎকার একটি গল্প। তোমরা নামটা বলতে বলতেই আমি একটু বলে দিতে চাই এই 82 গল্পের মধ্যে লেখক মূলত কি ফুটিয়ে তুলেছেন। লেখক এই 82 গল্পের মধ্যে দুইটি বিষয় ফুটিয়ে তুলেছেন। এক নাম্বার, তৎকালীন সমাজের সামাজিক যে বৈষম্য, বর্ণবাদ, এই বিষয়গুলো তিনি যেমন ফুটিয়ে তুলেছেন, পাশাপাশি মানব মানবীর হৃদয়ের মধ্যে যে প্রেমের একটা আবির্ভাব হয়, সেই প্রেমের মাহাত্ম্য, সমাজের মধ্যে আমরা যে সামাজিক জীব হিসেবে সমাজের মধ্যে বসবাস করি, সমাজে ভালোবাসার গুরুত্ব কতখানি, একেবারে তোমাদের মতো আবার সুদূর বুদূর ভালোবাসা না, সত্যিকারের ভালোবাসার গুরুত্ব কতটুকু, এবং সত্যিকারের ভালোবাসা যে মানুষকে বাঁচিয়ে রাখে, সেটার স্বরূপ কিন্তু 82 গল্পের মধ্যে লেখক ফুটিয়ে তুলেছেন। দেখতে পাচ্ছি এখানে বলছে, স্নেহা বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, আমি মনে রেখেছি তন্দ্রা, তোমার নাম মনে রেখেছি। আচ্ছা,
সোমাইয়া নিশু বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ভেরি গুড। তার মানে তোমরা নাম জানো। বিলাসী গল্পটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। দেখি বলো তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছেন? 1800 কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন বলো? তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1876 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1938 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। এছাড়াও আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে 1923 সালে জগত্তারিণী স্বর্ণপদক দেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এরপর ডিলিট উপাধি দেওয়া হয়েছে 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তার বিখ্যাত কিছু উপন্যাস রয়েছে, যেমন দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, তারপর হচ্ছে এরকমভাবে তোমার হচ্ছে যে দেনা পাওনা, এগুলো তার বিখ্যাত উপন্যাস। এছাড়াও আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত একটা ছদ্মনাম রয়েছে শ্রীকান্ত এবং আরেকটি রয়েছে অনিলা দেবী, যদিও তিনি সবচেয়ে বেশি লিখেন শ্রীকান্ত ছদ্মনামে এবং এই শ্রীকান্ত নামে কিন্তু তার একটা উপন্যাস রয়েছে। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তার জীবনের মধ্যে খুব বেশি অবদান রেখেছিলেন বাংলা সাহিত্যের উপন্যাস অংশটির মধ্যে। তার একটি বিখ্যাত উপন্যাস রয়েছে দেবদাস, যে দেবদাস কিন্তু বাংলা সাহিত্যের সবচেয়ে পঠিত উপন্যাস বলে মনে করা হয়। পথের পাঁচালীর পরেই সবচেয়ে পঠিত উপন্যাস বলে মনে করা হয় দেবদাসকে। এই দেবদাস নিয়ে বলিউডের মধ্যে 2টা মুভি হয়েছে। একটি করেছে আমার যতটুকু মনে আছে, একটি মুভি করেছিল হচ্ছে তোমার অমিতাভ বচ্চন, শাহেনশাহ অফ বলিউড, আর একটা করেছিল দ্য কিং অফ বলিউড, রাজা সম্রাট, তোমার হচ্ছে শাহরুখ খান। আর বাংলাদেশের মধ্যে একটা করেছিল বুলবুল আহমেদ, আর একটা করেছিল শাকিব খান। আচ্ছা, যাই হোক, তাকে বলা হয় ভেরি গুড। মেহেরিমা সুলতানা বলছে কথার শিল্পী, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপাধি হচ্ছে কথার শিল্পী। ওকে লক্ষ্মী বাচ্চা, তাহলে আমরা একটু সামনে যাই। আজকের ক্লাসটা কিন্তু পুরোটা এমসিকিউ নির্ভর হবে এবং চেষ্টা করবা বেস্ট এমসিকিউ তোমরা এমসিকিউ আনসার করে পাশে থাকতে। সঞ্জিদা বলছে পরীক্ষা কি শুধু বিলাসের বানান থেকে হবে? হ্যাঁ, বিলাসী এবং বানান থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে বাংলা অংশটুকু। ওকে, দেরি না করে আমি সামনের দিকে যাচ্ছি। আমাদের 1 নম্বর প্রশ্নটা করা হয়েছে এরকম, সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? আমরা জানি এই লাইনটা মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার যে গল্প বিলাসী গল্পের প্রধান চরিত্র বা তোমার হচ্ছে যে গল্পের কথক যিনি আছেন ন্যাড়াই কিন্তু এই লাইনটা বলেছিলেন। এই গল্পটা উত্তম পুরুষের জবানিতে বর্ণিত। উত্তম পুরুষের জবানিতে বর্ণিত মানে কি? উত্তম পুরুষের জবানিতে বর্ণিত মানে হলো গল্পের কোনো চরিত্র যদি পুরো গল্পটা নিজেই বর্ণনা করে সেটাকে বলা হয় উত্তম পুরুষের জবানিতে বর্ণিত। আমি এতগুলো কথা বলতে বলতে তোমরা একটু আনসার করে ফেলবা। ইমরান আনসার দিয়েছে এ, সঞ্জিদা ইসলাম আনসার দিয়েছে ক, মেহরিমা ক দিয়েছে, ইমরান ক, সোমাইয়া মিতু ক দিয়েছে, এরপর জুলহাজ দিয়েছে ক। ওকে, ভেরি গুড। দেখো এই কথাটা তিনি কেন বলেছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই কথাটা বলেছিলেন, ন্যাড়া এই কথাটা বলেছিলেন, এর কারণ হলো তারা প্রায় তোমার 4 মাইল অর্থাৎ 2 ক্রুশ 4 ক্রুশ পাড়ি দিয়ে তারা কোথায় যাইতো? স্কুলের মধ্যে যাইতো। যাওয়ার সময় যদি তোমার বর্ষাকাল হয় তাদেরকে অনেক কাদামাটি পার হয়ে যেতে হতো, আর গ্রীষ্মকাল হলে সেই ক্ষেত্রে তাদেরকে ধুলোর সাগর পাড়ি দিয়ে যেতে হতো। এছাড়াও স্কুল যেহেতু অনেক দূরে, তাদের যেতেও কষ্ট হইতো, আসতেও কষ্ট হইতো। সো এই সামগ্রিক বিষয় নিয়ে তিনি বলেছেন সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? অর্থাৎ তিনি কি বর দিবেন, বরঞ্চ তিনি লজ্জায় মুখ লুকিয়ে ফেলেন। এটার আনসার হচ্ছে ভাইয়া, আনসার হচ্ছে ছাত্রদের কষ্ট। অর্থাৎ আমাদের যে বিদ্যার দেবী সরস্বতী তিনি মূলত ছাত্রদের কষ্ট দেখেই তিনি মুখ লুকাচ্ছেন। অর্থাৎ তিনি চিন্তা করতেছেন যদি আমি যদি বাচ্চা কাচ্চাদের উপর পড়ালেখাটা কি না করতাম, আবশ্যিক না করতাম, তাহলে এই সমস্যাটা কিন্তু হতো না। ভাইয়া আজকে শুধু এমসিকিউ হবে? হ্যাঁ, এমসিকিউ হবে, শুধু এমসিকিউ হবে। এরপর দেখো 2 নম্বর প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি আমাদের গল্পের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মৃত্যুঞ্জয়। যে মৃত্যুঞ্জয় অনাথ ছেলে ছিল, পাশাপাশি তোমার হচ্ছে যে এই মৃত্যুঞ্জয় সবার উপকার করত, যদিও বা কেউ তার উপকার করতো না, এমনকি মা বাবারা তার সন্তানদেরকে মৃত্যুঞ্জয়ের সাথে মিশতে পর্যন্ত দিত না। এই প্রসঙ্গে লেখক বলেছেন গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের এমনই সুনাম, এখানে সুনাম বলতে দুর্নাম নির্দেশ করা হয়েছে। সো এখানে বলো মৃত্যুঞ্জয়ের শয্যাগত প্রায় কতদিন? 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস। আনসার কি হবে? আমরা ইতিমধ্যে আনসার পেয়ে যাচ্ছি, কিন্তু ইমরান আহমেদ বলেছে 1.5 মাস, মামুন আহমেদ বলছে খ, ইলমা বলছে খ, জুলহাজ বলছে খ, জুলহাজ না বিতি, দুঃখিত, বিতি বলছে খ, রিমা বলছে খ, সুমাইয়া খ দিয়েছে,
হ্যাঁ, সঞ্জিদ ইসলাম ক দিয়েছে। স্যার পরীক্ষা কবে? পরীক্ষা হচ্ছে আগামী 15 তারিখ, অর্থাৎ জুন মাসের 15 তারিখ তোমাদের পরীক্ষাটি হবে। ভেরি গুড। আমরা তাহলে উত্তর নিয়ে ফেলি। আমাদের বইয়ের মধ্যে লেখক বলেছেন, অর্থাৎ ন্যাড়া বলেছেন যে মৃত্যুঞ্জয় প্রায় 1.5 মাস শয্যাগত ছিল। ওকে, 1.5 মাস কি ছিল? শয্যাগত ছিল। দ্যাটস ওয়াই আনসার কিন্তু কি হবে? 1.5 মাসটা হবে এখানে আনসার। খ নাম্বার উত্তর হবে। ওকে, এরপর 3 নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে যাব। 3 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রসঙ্গে একটু করে বলে রাখি, মৃত্যুঞ্জয় অনাথ ছিল, তার মা বাবা কেউ ছিল না, বাট মৃত্যুঞ্জয়ের অগাধ সম্পত্তি ছিল। তার বাবা তার জন্য প্রায় 20 থেকে 25 বিঘা সম্পত্তি রেখে গিয়েছিল, আম কাঁঠালের বাগান রেখে গিয়েছিল। বলতে হবে মৃত্যুঞ্জয় সারা বছর চলতো কিভাবে, তার আয়টা কিভাবে হইতো? মেহুয়া বলছে আমার কমেন্টগুলো যায় সবার আগে। আচ্ছা ঠিক আছে, আসতেছে 3 নম্বরে। আচ্ছা ওকে, ঠিক আছে। ইমরান বলছে ক। স্যার এটা কোন ব্যাচের জন্য? এটা সবার জন্য, 25, 24, তারপর হচ্ছে 26 ব্যাচ সবার জন্য। সানজিদা বলছে ক। অলমোস্ট সবাই উত্তর দিয়েছে ক। হৃদয়ে কোরআন, সরি, সুমাইয়া নিশু বলেছে খ। হৃদয়ে কোরআন দিয়েছে খ। মনিরা মনি বলছে খ। এরপর ওকে, কতক্ষণ হচ্ছে ক্লাস শুরু হয়েছে? মাত্র শুরু হয়েছে ভাইয়া, কিছুক্ষণ হচ্ছে মাত্র। সবাই আরেকবার মেনশন করে দাও। আরেকটা কথা বলে ফেলি, তোমরা যারা পরীক্ষা দিতে চাও 15 তারিখ, পুরোটা এমসিকিউ পরীক্ষা হবে 100 নাম্বারের। তোমাদের এখানে কমেন্ট বক্সে একটা কি দেওয়া হয়েছে, ফর্ম দেওয়া হয়েছে, ওই ফর্মটা ফিল আপ করে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এবার তাহলে আমাদের আনসারটা বলে দিই। দেখো, 1 নম্বরে বলা হয়েছে আম বাগান জমা দিয়ে, 2 নম্বরে বলা হয়েছে আম কাঁঠালের বাগান জমা দিয়ে, 3 নম্বরে সাপ খেলা দেখিয়ে, 4 নম্বর ব্যবসা দ্বারা। প্রথমত এখান থেকে শুরু করি, মৃত্যুঞ্জয় কোনো ব্যবসা বাণিজ্য করতো না, সো এটা বাদ। 3 নম্বরটা কেন হবে না? এর কারণ হচ্ছে আমাদের এই লাইনটা যেখানে বলা হয়েছে ওই তখন পর্যন্ত মৃত্যুঞ্জয়ের সাথে বিলাসীর দেখা হয় নাই। আমরা জানি মৃত্যুঞ্জয় সাপুড়ে হয়েছিল বিলাসীর সাথে দেখা হওয়ার পরে, অতএব বিলাসীর সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত সে সাপুড়ে ছিল না। দ্যাটস ওয়াই এটা উত্তর হবে না, সাপ খেলা দেখিয়ে উত্তর হবে না। এরপর আসি আম কাঁঠালের বাগান জমা দিয়ে। আসলে সে আম কাঁঠালের বাগান জমা দিত না, তার কাছে 20-25 বিঘা আম কাঁঠালের বাগান থাকলেও সে জমা দিত আমের বাগান। ভাইয়া এমসিকিউ যখন তুমি আনসার করবা, এই বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট। যার যত বেশি বইয়ের লাইন ক্লিয়ার থাকবে তারা তত বেশি এগিয়ে থাকবে। এই যে আমি গোল্ডেন বেচে ক্লাস নিয়েছি, র্যাপিড বেচে ক্লাস নিয়েছি, অ্যাডভান্স বেচে ক্লাস নিয়েছি, আমাদের প্রত্যেকের ক্লাসে কিন্তু আমি বাংলা প্রথম পত্র একেবারে ধরে ধরে এমসিকিউ কোন জায়গা থেকে আসতে পারে এগুলো সব ক্লিয়ার করে দিয়েছি। ওকে ভাইয়া, কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে? পরীক্ষা হবে মোট 5টি সাবজেক্টে, বাংলা, ইংলিশ, আইসিটি, অর্থনীতি, কমার্স হলে অ্যাকাউন্টিং, আর্টস হলে পৌরনীতি, মোট 5টা বিষয়ে পরীক্ষা হবে। আচ্ছা এবার দেখো তাহলে আনসার কি হবে? তাহলে আম বাগান জমা দিয়ে। বইয়ের লাইন তোমরা দেখতে পারো, মৃত্যুঞ্জয়ের সারা বছর চলতো আম বাগান জমা দিয়ে। সো আনসার হবে 1 নাম্বার। বাচ্চা কাচ্চারা ভুল করা কিন্তু যাবে না, খুব মনোযোগ দিতে হবে। তোমার ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশন টেস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রের মধ্যে যে ভালো রেজাল্ট করতে পারবে সে এইচএসসির মধ্যে যেমন আগাই থাকবে, পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তির মধ্যে ভালো নাম্বার নিয়ে আসতে পারবে। আর বাংলা প্রথম পত্রে ভালো করতে চাইলে আমাদের এখন 2025 ব্যাচের স্টুডেন্টদের জন্য চলছে গোল্ডেন ব্যাচ। যারা এখনো পর্যন্ত গোল্ডেন ব্যাচ এনরোল করো নাই, দ্রুত এনরোল করে ফেলো ভাইয়া। আমাদের গোল্ডেন ব্যাচ মাত্র শুরু হয়েছে, খুব শীঘ্রই গোল্ডেন ব্যাচের মধ্যে আমরা বাংলা সেকেন্ড পেপার পুরোটা শেষ করাবো। অতএব দেরি না করে তোমরা ভর্তি হয়ে যাও। ওকে, 4 নম্বর প্রশ্নের মধ্যে আসি। 4 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে অসুস্থ থাকাকালে, ওই যে 1.5 মাস সে অসুস্থ ছিল, এই 1.5 মাস অসুস্থ থাকাকালীন সে কতদিন অচেতন অবস্থায় ছিল, অজ্ঞান অবস্থান ছিল? দেখি পারো কিনা এটা। মৃত্যুঞ্জয় যখন নাকি সে অসুস্থ ছিল তখন 1.5 মাসের মধ্যে কিছুদিন সময় ছিল যেখানে সে তার একেবারে কোনো সেন্স ছিল না, সে অজ্ঞান ছিল, মৃতপ্রায় অবস্থা ছিল। আনসার আমাদের কাছে আসতেছে 4 নাম্বার। ইমরান বলছে খ, শামিয়া বলছে বি, মিতু বলছে ক, সানজিদা বলছে খ, ফাতেমা কানিজ বলছে খ। ওকে, বাকিদের কি খবর খবর? রিমা বলছে 10 থেকে 15 দিন, সুমাইয়া নিশু বলছে খ, ফাহমিদা আলম বলছে ক, আকি আক্তার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এলিনা তানজিম বলছে 4-এর 2 হবে আনসার। ভেরি গুড, আমরা উত্তর পেয়ে গিয়েছি। উত্তর হচ্ছে সে 10 থেকে 15 দিন অজ্ঞান ছিল। 10 থেকে 15 দিন কি ছিল বাচ্চা কাচ্চারা, বলো তো দেখি? 1.5 মাস সে শয্যাগত ছিল, তার মধ্যে 10 থেকে 15 দিন সে অজ্ঞান ছিল, অচেতন অবস্থায় ছিল। আমরা জানি ওই সময়ে তাকে আসলে মানুষের সব অসুস্থ হলো, তা আসলে ডাক্তার ছিল না, উঝারা ছিল। একজন মালু মানে একজন সাপুড়ে উঝা তাকে চিকিৎসা করাতে আসে, এবং চিকিৎসা করাতে এসে তিনি বুঝতে পারলেন যে এই রুগীটাকে অর্থাৎ মৃত্যুঞ্জয়কে শুধু ওষুধ দিয়েই সুস্থ করা সম্ভব নয়, তার সেবা যত্নের দরকার রয়েছে। কিন্তু মৃত্যুঞ্জয়তে পৃথিবীতে কেউ নাই, সেবা করবে কে? তখন ওই বৃদ্ধ মালুটা তার উপযুক্ত মেয়ে বিলাসীকে মৃত্যুঞ্জয়ের ঘরে নিয়ে আসে মৃত্যুঞ্জয়ের সেবা করার জন্য। আর মৃত্যুঞ্জয়ের সেবা করেই বিলাসী মৃত্যুঞ্জয়ের হৃদয় জয় করে নাই। সেজন্য আমাদের লেখক বলেছেন মৃত্যুঞ্জয় হয়তো অতি সাধারণ ব্যক্তি, বাট তার হৃদয় জয় করা কিঞ্চিত কোনো বিষয় নয়, কিঞ্চিত করার বিষয় নয়। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের হৃদয়টা বিলাসীর সেবা যত্ন দিয়ে, ভালোবাসার পরশ দিয়ে জয় করে নিয়েছিল। ওকে স্যার, একটা কোয়েশ্চেন। হ্যাঁ রিমা বলো ভাইয়া। মেহুয়া তোমার আনসার দেখতে পাচ্ছি। ওকে আচ্ছা, তাহলে আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি, কেমন? নেক্সট কোয়েশ্চেনে কি বলা হচ্ছে দেখো তো। 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নের মধ্যে বলা হচ্ছে বিলাসী গল্পে, এই কাহিনীটা বলে রাখি, এখানে বলা হচ্ছে বিলাসী গল্পে ন্যাড়া, ন্যাড়া মানে আমাদের লেখক তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ বিলাসী গল্পের মধ্যে আমাদেরকে যখন বিলাসী গল্পটা পড়ানো হচ্ছে, তখন সেখানে লেখক 2টি এক্সট্রা ঘটনা উল্লেখ করেছেন। একটা হচ্ছে এমন ঘটনা যে তার এক আত্মীয় মারা গিয়েছিল, তিনি সেখানে গিয়েছেন এবং দেখলেন সেখানে তার স্ত্রী ছাড়া, ওই আত্মীয়ের স্ত্রী ছাড়া আর কেউ নেই। তখন ওই স্ত্রী লোকটি চিৎকার করতেছিল যে আমাকে সতীদাহ করো, আমার স্বামীর সাথে চিতায় জ্বালিয়ে দাও, রাতের মধ্যে তোমরা একটু সতীদাহের ব্যবস্থা করলে পুলিশ প্রশাসন তো জানবে না, তোমাদেরকে শাস্তিও দিবে না, এরকম চিল্লাপাল্লা করতেছিল। বাট যখনই লেখক বলেছে আমি একটু কি করি, মানুষজনকে ডেকে নিয়ে আসি, তখন বলছে ও মারে আমি একা থাকতে পারবো না এই লাশের সাথে। এই যে তোমার মানে একটা মানুষ যে স্বামীর সাথে মরতে চাচ্ছে, আবার মৃত স্বামীর সাথে একা থাকতে পারবে না, এখানের মধ্যে আসলে তাদের হৃদয়ের সংযোগ আছে নাকি নাই, কি ফুটে উঠেছে? আনসার কি হবে এখানে? মাশাআল্লাহ, আমরা তো দেখতে পাচ্ছি বাবারে বাবা, সবাই আনসার দিয়ে দিচ্ছে। সানজিদা থেকে শুরু করে সানজিদা, তাসলিম, উজ্জ্বল, গোপী, মেহরিমা, বিথি, মামুন ভুল উত্তর দিয়েছে, বাকিরা সবাই সঠিক উত্তর দিয়েছে। চমৎকার চমৎকার চমৎকার। আনসার হবে মেকি স্বামী প্রেম। মেকি স্বামী প্রেম মানে মিথ্যা স্বামী প্রেম। সে দেখাচ্ছিল স্বামীর জন্য সে মরতে পারে, কিন্তু যখনই আমাদের লেখক বলেছে আমি একটু পাড়ার লোকদের খবর দিয়ে আসি, আপনি থাকেন, তখন ও মারে আমি থাকতে পারবো না এই লাশের সাথে, লাশ উঠে যদি আমার গলা চিপে ধরে। ভাই, তাহলে এই লাইন দ্বারা বোঝানো হয়েছে এই মহিলার মধ্যে মেকি স্বামী প্রেম ছিল, মিথ্যা কপট স্বামী প্রেম ছিল। ভাই, প্রেম যদি থেকে থাকে বিলাসী হৃদয়ের মধ্যে ছিল, যে বিলাসী অচেনা একটা পুরুষের সাথে 1.5 মাস, 1 থেকে 1.5 মাস সময় কাটিয়েছিল একা একা, তার মধ্যে 10 থেকে 15 দিন ওই মানুষটি সম্পূর্ণ অচেতন ছিল, সে মারাও যাইতে পারত। এই 20-25 বিঘা জায়গার মধ্যে অচেনা একটা লোককে সেবা যত্ন করে তোমার হচ্ছে সুস্থ করা, তোলা এটা যেন তেন কথা নয়। তার মানে মৃত্যুঞ্জয়ের প্রতি সত্যিকারের বিলাসীর কি ছিল? ভালোবাসা ছিল। কতটা ভালোবাসা ছিল? তোমাদের মতো সুদূর মুদূর ভালোবাসা না, একদম খাঁটি এবং হচ্ছে যে পিওর তোমার হচ্ছে ভালোবাসা, যার কারণে মৃত্যুঞ্জয় যখন মৃত্যুবরণ করে 1 সপ্তাহের মাথায় বিলাসী সাপের বিষকে সেও মৃত্যুবরণ করেছে। বিলাসী মনে করেছে এই পৃথিবী তার জন্য শূন্য হয়ে গেছে, এই পৃথিবী তার জন্য আর কোনো অক্সিজেন বাকি নাই, সে পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভও নাই, যার কারণে বিলাসী আর বেঁচে থাকে নাই, সে আত্মহত্যা করেছিল। এটার নাম ভালোবাসা। স্বামীর বিষ, ভাই স্বামীর বিষ না, বাঙালির বিষ, যে তোমার সাপের বিষ নয় এটা। রিমা আক্তার, তুমি উল্টা পুল্টা লাইন দিচ্ছ এখানে। সাপের বিষ যে বাঙালির বিষ নয়, এটার মানে হচ্ছে যে বাঙালির আবেগ ক্ষণস্থায়ী, সাপের বিষ হচ্ছে কার্যকরী, এটা নির্দেশ করা হয়েছে। ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো তো দেখি? ক্লিয়ার হয়েছে? এই মনারা, তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো? আপনি কোন ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন ভাইয়া? বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। ওকে, মোহাম্মদ তানভীর বলছে স্যার আমাদের ভালোবাসা সুদূর বুদূর না, তার মানে তুমি বলতে চাচ্ছ তোমার কেউ ভালোবাসো, তুমি কাউকে ভালোবাসো, ঘরে কি জানে, বাড়িতে জানে? এই তানভীর, বাড়িতে জানে তুমি যে এরকম কাবজাব করো বাইরে বাইরে? হ্যাঁ বলো।
6 নম্বরে বলা হয়েছে সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে, ভাই এই তো আমি তো ক্লাসের শুরুতে এটা বলে দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডিলিট ডিগ্রি প্রদান করে? ডিলিট মানে ডক্টরেট লিটারেচার, ডক্টরেট কি লিটারেচার, সাহিত্যে দার্শনিক। বলতে হবে আনসার কি হবে ভাই, সবাই পারবা আমি জানি, বিকজ আমি ক্লাসের শুরুতে এটা আনসার বলে দিয়েছিলাম। সো আনসার হচ্ছে 1936, 1936 সালে। কত সালে? 1936 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডক্টরেট লিটারেচার বা ডিলিট উপাধি দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাচ্ছে আমরা 7 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা প্রশ্ন, যেহেতু লেখকেরা পড়াশোনা করতো না, যদিও সেই সময় টিকটক ছিল না, লেখক অবশ্যই টিকটক করতো না, তোমার হচ্ছে লেখক তোমার দেখা যাচ্ছে তারা করতো কি, সকাল বের হইতো বাসা থেকে, বের হয়ে তারা ঘুরতে 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 স্কুলে যেতে 12টা বাজে, আবার স্কুল ছুটি হয়ে যেতে 1টা বাজে, তার মানে তারা স্কুলে থাকতে মাত্র 1 ঘন্টা, আবার ওই 1 ঘন্টার মধ্যে তারা বন্ধুদের সাথে কলম খেলতো, বুঝতে পেরেছো কিনা, কাবজাব করতো, দুষ্টমি করতো, যার কারণে পড়াশোনার ধারে কাছেও তারা থাকতো না। ভাই পরীক্ষা দিতে হবে, পরীক্ষা যখন বসতো তখন তারা দেখা যাচ্ছে তোমার লিখে দিচ্ছে যে বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে কুমিল্লা। ওকে, বাংলাদেশ কোন দিকে অবস্থিত? বাংলাদেশ উত্তর আমেরিকার অবস্থিত, এরকম তারা লিখে দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। এরকম একটা প্রশ্ন হচ্ছে এখানে, ন্যাড়া মানে আমাদের লেখক পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? হুমায়ুনের পিতার নাম হচ্ছে একটা আসল নাম আছে, কিন্তু সে সেটা লিখতো না, সে উল্টা বলে একটা আনসার দিয়ে দিত। সেটা কি? হালাকু খা, বাবর খা, চেঙ্গিস খা, তুগলক খা। হুমায়ুনের বাবার নাম হচ্ছে সম্রাট বাবর, ঠিক আছে? সো আনসার কি হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমরা সবাই তো উত্তর দিয়ে দিয়েছো। তোমরা এমন চমৎকার কেন ভাই? হোয়াই এমন চমৎকার? আনসার হচ্ছে 4 নাম্বার, তুগলক খা। তারা তুগলক খা উত্তর দিয়ে বসে থাকতো, কেমন? ওকে, এবার দেখো 8 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে পল্লী গ্রামের ছেলেদের বিদ্যা অর্জনের জন্য সকাল কয়টায় বের হইতে হয়? দেখো ভাই এমসিকিউ এরকম হইতে হবে, বুঝতে পারছি, একদম লাইন থেকে তুলে দিতে হবে এমসিকিউ গুলো। পল্লী গ্রামের ছেলেরা অর্থাৎ আমাদের লেখকরা স্কুলে যাওয়ার জন্য তারা ঘর থেকে কয়টা বাজে বের হইতো? কয়টা বাজে বের হইতো? তোমরা তো এখন একবার ভোর 6টা বাজে বের হয়ে যাও, তাই না? আচ্ছা দেখি বলো তো। লামিয়া আক্তার সুমি বলছে 4, ইকবাল বলছে 7-এর 4। আমরা 8 নাম্বারে চলে আসছি, কারণ আপনি চমৎকার, একজন চমৎকার মানুষ, আমরা চমৎকার। হ্যাঁ, তোমরা সবাই অনেক বেশি চমৎকার। আচ্ছা, ভেরি গুড, আমরা ঘ পাচ্ছি, ঘ গ অনেকগুলো গ আসতেছে। উত্তর কি হবে? উত্তর হবে 5টা, 6টা, 7টা, না, উত্তর হচ্ছে 8টা। তারা সকাল 8টায় ঘর থেকে বের হয়ে যেত, যেহেতু স্কুলটা দৌড়ে ছিল, সো তারা একটু আর্লি বের হয়ে যেত। অতএব উত্তর হচ্ছে ঘ নাম্বার, 8টায় তারা ঘর থেকে বের হইতো। ক্লিয়ার হয়েছে? বোঝা আসছে নাকি আসে নাই? বুঝছো? একেবারে বইয়ের লাইন, প্রথম পৃষ্ঠার মধ্যে আছে। এরপর দেখো তো ভাইয়া 9 নাম্বার প্রশ্নে বলা হয়েছে স্কুলে যাওয়ার 2 ক্রোশের মধ্যে, বলেছিলাম যাওয়ার সময় 2 ক্রোশ, আসার সময় 2 ক্রোশ, সর্বমোট 4 ক্রোশ। 1 ক্রোশে 2 মাইল, 2 ক্রোশে 4 মাইল, 4 ক্রোশে 8 মাইলের বেশি পথ তারা পাড়ি দিয়ে স্কুলে যাতায়াত করার সময়। ওকে, দেখি বলো সানজিরা এখন উত্তর দিতে পারবা? বলো এখন, বলো পারবা কিনা বলো। এই তোমরা কিন্তু মেনশন করতেছো না, আমি হৃদয়ের মধ্যে কষ্ট পাচ্ছি, বুকের মধ্যে চিনচিন করে ব্যথা পাচ্ছি। দ্রুত মেনশন করে দাও, শেয়ার করে দাও, না হয় তোমাদের প্রিয়জন তোমাদের হবে না, সাপের কামড়ে মারা যাবে। ওকে, দ্রুত মেনশন করে দিবা, শেয়ার করে দিবা, বুঝতে পেরেছো কিনা? ওকে, এখানে আনসার কয়টি হবে? আনসার কত হবে দেখি? এসআই রনা, আমি তোমার কমেন্ট পড়ে ফেললাম। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি 9-এর এ পাওয়া যাচ্ছে, 9-এর এ। এই আকি তুমি 10 কোথায় পাইছো ভাইয়া বলো তো? তারপর হচ্ছে 8-এর 9-এর ক, 9-এর ক 3টি, ইকবাল বলছে ক, 9 নাম্বার এ হবে, মেহেরিমা বলছে ক হবে। ওমা, এমন কেমন কথা, এটা কোনো কথা হইল? মেহুয়া বলছে, সবাই মেনশন করে দাও, কেমন? সো উত্তর হচ্ছে, আমরা একটু উত্তরটা বোঝার জন্য বইয়ের লাইনের মধ্যে চলে যাই। লেখক বলেছেন স্কুলে যাওয়ার পথে এমন 2-3 খানা গ্রাম পার হইতে হয়।
2-3 খানা, মানে 2টা কিংবা 3টে গ্রাম তারা পার হয়। যেহেতু 2 এখানে অপশনের মধ্যেই নাই, সো উত্তর হবে 3টি। উত্তর কি হবে? 3টি গ্রাম তারা পার হইতো। 2 কিন্তু অপশনের মধ্যে নাই, 2 অপশনে থাকলে এবং উপরে থাকলে আমরা 2কে নিতাম। বাট যেহেতু ভাইয়া আপনি মাঝে মাঝে কোন অ্যাকসেন্টে কথা বলতেছেন, আমি বরিশাইল ভাষায় কথা বলতেছি, সিলোটি ভাষায় কথা বলতেছি, তারপর চাটঘে ভাষায় কথা বলতেছি, সর্বোপরি প্রমিত ভাষায় কথা বলছি। আচ্ছা, মোহাম্মদ ইকবাল হচ্ছে প্রিয়জন নাই, তাহলে কি মেনশন করতে পারবো না? অবশ্যই পারবা, কারণ পৃথিবীর সকল মানুষই আমাদের প্রিয়জন, আপনজন। যে হৃদয় ধারণ করতে পারে সে সবাইকে ধারণ করতে পারে। আমি আমার ভালোবাসার কথা বলছি। যে কবিতা শুনতে জানো না সে ভালোবাসে মরতে পারে না। ওকে, সো তোমার মনে করো তোমার সকল পৃথিবীতে যার কেউ নাই সবাই হচ্ছে তার। ওকে, ধরো তোমার গার্লফ্রেন্ড নাই, সকল মেয়ে তোমার গার্লফ্রেন্ড। তোমার বয়ফ্রেন্ড নাই, সকল ছেলে তোমার বয়ফ্রেন্ড মনে মনে, ঠিক আছে, কল্পনার জগতে। সেজন্য একটা লাইন রয়েছে, আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতার মধ্যে, যে তোমার যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। এই লাইনের অর্থ হচ্ছে যার মধ্যে আত্মশক্তি নেই, কল্পনা শক্তি নেই, সে কখনোই কল্পনার জগতে বিচরণ করতে পারে না। তুমি যেটা বাস্তবে পারবে না মনে হবে, তখনই সাথে সাথে কল্পনার জগতে সে নিজের মতো করে সাজিয়ে ফেলবা। কারণ পৃথিবীতে আমরা সবাই সুখী, কল্পনার জগতেই সুখী। ওকে, বুঝতে পেরেছি? সো কল্পনার জগতে সুখী হওয়ার ট্রাই করো, কারণ এখন সুখটা অনেক কষ্টে পাওয়া যায়, সুখ পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। বিশেষ করে সুখ হয়তো টাকা দিয়ে কেনা গেল, শান্তি কিন্তু মিলে না ভাই, বর্তমান যা অবস্থা হয়েছে, বুঝছো? আচ্ছা, তাহলে আনসার কি হবে? আনসার কি হবে? 3টি। 10 নম্বর প্রশ্নে চলা যায়। 10 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন? লেখক পরিচিতি প্রশ্ন করা হয়েছে, ঠাস করে আনসার দিয়ে দাও, তোমরা ঠাস করে আনসার করে দাও। ওকে, হ্যাঁ, দেখি দ্রুত আনসার করে দাও তো দেখি। আমাদের যে অন্যতম একজন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে আমরা অনিলা দেবী নামে চিনি, যাকে আমরা শ্রীকান্ত নামে চিনি, দেবদাসের লেখক হিসেবে চিনি, দেনা পাওনার লেখক হিসেবে চিনি, তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? আনসার কি হবে? 10-এর কি হবে? 10-এর সি দেখতে পাচ্ছি। কে কে আনসার করেছে? মেহুয়া, রিমা, মেহরিমা, এনায়া। তারপর হচ্ছে এই তোমাদের নামটা ভুল বললো ভাই, ক্ষমা করে দিও, নিজ গুণে ক্ষমা করে দিও। আমি বিশ্বাস করি তোমরা সবাই হাজী মোহাম্মদ মহসিনের বংশধর। রুবাইয়া বলছে সি, তন্দ্রা বলছে গ, প্রণব বাড়ি বলছে গ, ফাহমিদা বলছে গ, ইমরান বলছে গ। তারপর হচ্ছে 10 নাম্বার সি হবে, সুমি বলছে, উজ্জ্বল বলছে পরীক্ষায় শুধু এমসিকিউ থাকবে, মাস্ট শুধু এমসিকিউ থাকবে। সোমাইয়া নিশু বলছে গ। তারপর সূর্য রয় বলছে গ। ও মা, তোমাদের সবার উত্তর তো সঠিক হয়ে গেছে। ওকে ওকে, তাহলে উত্তর হবে দেবানন্দপুর গ্রামে। ভাই তোমাদেরকে তো মনে হয় আমি বাংলায় আটকাইতে পারবো না, কি এক অবস্থা, চিন্তা করো তো দেখি। মনে হচ্ছে বাংলা 20টা প্রশ্ন এগুলো মঙ্গল গ্রহ থেকে করতে হবে, না হয় তোমরা পারি যাবা। ওকে, 11 নাম্বার, এটা যদি পারো নিশ্চিত চকলেট, নিশ্চিত চকলেট। আমি তোমাদেরকে চকলেট পাঠাই দিব ভাইয়া যদি এই প্রশ্নের উত্তরটা পারো। ন্যাড়ার বর্তমান বয়স কত? বই দেখে দেখে বলো, ওপেন বুক এক্সাম, বুঝতে পেরেছো কিনা? ওপেন বুক এক্সাম, বই দেখে দেখে আনসার করো। পারলে করে দেখাও তো দেখি, পারলে করে দেখাও। ওকে, পুরো চকলেটের ফ্যাক্টরি আমি তোমাদেরকে দিয়ে দিব, মালিকানা দিয়ে দিব। আচ্ছা, কি 11 নাম্বার গুপি বলছে গ, রীতি বলছে গ। স্যার কয়টা দিবেন? বেটা পুরো চকলেটের ফ্যাক্টরি তোদের নামে লিখে দিব। মেহুয়া বলছে 50। আচ্ছা দিব, একবার চিন্তা করিস না ভাই। তন্দ্রা বলছে গ, আখি বলছে গ। আমি কই চলে গেলাম রে? ওকে স্যার, টি শার্ট এর সাথে পাঠাই দিয়েন আমারটা, ঠিক আছে। 11 নম্বর খ বলছে অনেকেই, অনেকেই আবার গ বলছে। আচ্ছা, তাহলে আমরা কি উত্তর নিয়ে নিব নাকি? উত্তর কি নিয়ে নিব আমরা? এটার উত্তর নিয়ে নেওয়ার আগে আর একবার শেয়ার করে দাও, মেনশন করে দাও বন্ধুদেরকে। আনসার হবে এটার আনসার হবে ভাইয়া
এটার আনসার হবে কি জানো? এটার আনসার হচ্ছে 50-এর কোটা। এবার তোমরা যারা বই দেখে আনসার করেছে এরা বলছে স্যার এখানের মধ্যে তো রয়েছে 40-এর কোটা। ভাই তোমাদের কাহিনী হয়েছে কিসের মতো জানো? বলছে 40-এর কোটা পর্যন্ত পড়েছ, এরপরের লাইনটা তোমরা পড়ো নাই। যেমন একজন মানুষ মানে একজন মুসলমান আরেকজন মুসলমানকে নামাজের দাওয়াত দিচ্ছে, বল চল না একটু নামাজ পড়তে যাই। তখন যাকে ডাকতেছে সে বলতেছে আমি নামাজ পড়তে যাবো না। বলছে কেন? বলছে আমার তুই জানোস না আল্লাহ কোরআন শরীফে মানা করছে নামাজ না পড়ার জন্য, মানা করছে নামাজ পড়ার জন্য। কি কেমনে এটা কেমন হয়েছে? আল্লাহ কেমন মানা করছে? বলছে কোরআন শরীফে বলা হচ্ছে মানে একটা কোরআন শরীফের আয়াত রয়েছে এরকম তোমরা ওয়ালা তাকরাবুস সালাহ, বুঝতে পারছি কিনা? লা তাকরাবুস সালাহ এরকম বলা হয়েছে। এখানে লা তাকরাবু মানে তোমরা কাছে আসিও না, সালাহ মানে নামাজ, তোমরা নামাজের পাশে আশেপাশে আসিও না। মানে যে নাকি নামাজ পড়বে না সে উদাহরণ দিচ্ছে কি লা তাকরাবুস সালাহ, কোরআন শরীফে বলা হয় তোমরা নামাজের আশেপাশে আসিও না, সেজন্য আমি নামাজের আশেপাশে যাচ্ছি না। দ্বিতীয় জন শুধু বেকুব হয়ে গেছে, সত্যি এরকম কোরআন শরীফে বলা হয়েছে? বলছে 100% আমি তোমাকে দেখাইতে পারি। এটা চিন্তায় পড়ে গেছে। এবার সে গেছে হুজুরের কাছে, হুজুরের কাছে গিয়ে বলে যে হুজুর এইবার তো নামাজ পড়ে না এবং নামাজ না পড়ার জন্য সব কোরআন শরীফে আয়াত দিয়ে দলিল দিছে, লা তাকরাবুস সালাহ না কোন আয়াত কি কোরআন শরীফে আছে? তখন হুজুর বলছে হ্যাঁ আছে তো। বলছে মারেই তা আল্লাহ যদি নামাজ না পড়তো আমি নামাজ কেন পড়ি? বলছে বেডা এরপরে আরেকটা কথা আছে সেটা তোকে তো সে বলে না। বলছে কোনটা? লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা যখন মদ্যপ অবস্থায় থাকবা, তোমরা যখন মাদকাসক্ত অবস্থায় থাকবা তখন তোমরা নামাজের কাছে আসবে না। যে মানে তো এটা পড়া নাই, কেন পড়া নাই? নিজের সুবিধার জন্য। ঠিক একইভাবে তোমরা এখানে 40-এর কোটা পড়েছ, বাট লেখক এরপরে বলেছেন পার হইয়া, তার মানে 40-এর কোটা তিনি পার হয়ে গেছেন। প্রশ্ন হলো 40-এর কোটা মোটা এগুলো কি জিনিস? দেখো 40 থেকে 49 বছর এটাকে বলা হয় মূলত 40-এর কোটার বয়স। আবার 50 থেকে 59 বছর এটাকে বলা হয় 50-এর কোটা। তো লেখক যেহেতু বলেছে আজ 40-এর কোটা পার হইয়া, তার মানে আমাদের এই ঘটনা বর্ণনা করার সময় লেখক 40 বছরের কোটা পার হয়ে 50 বছরের কোটায় প্রবেশ করেছে। কথা ক্লিয়ার? এবার যারা বলেছিল স্যার আমরা হচ্ছে যে চকলেট পাবো, দেখি চকলেট পাবা কারা কারা একটা হাত তুলো তো দেখি, দেখি চকলেট কারা কারা পাবা বলো। তোমাদের চকলেট দিতে হবে তাই না? ওকে, কাদের উত্তর সঠিক হয়েছে তাদেরকে চকলেট দিতে হবে না? এত চমৎকার উত্তর দিয়েছ। মিতু হাত তুলেছে, ইকবাল হাত তুলেছে, হিমাদ্রিতা হিমা হাত আমি বলছে আমি। স্যার উঠার মধ্যে দাঁড়িয়ে আপনি ক্লাস করছি, নোট নেট প্রবলেমের জন্য তুমি মিস করা যাবে না আপনার ক্লাস। ভেরি গুড বয় সানজিদা। আচ্ছা জিহাদ বলছে পেলাম না, পাবি ভাই চিন্তা করিস না। চকলেট নিয়ে তোমাদের একটা মজার তথ্য দিই। আমি একটা রিসার্চের মধ্যে পড়েছিলাম বিশ্ববিখ্যাত যে সকল চকলেট আছে মানে তোমার হচ্ছে যতগুলো ভালো ভালো চকলেট খাও, আমি নাম বলছি না, কোনো ব্র্যান্ডের নাম বলা উচিত হবে না, আমি জেনেছি প্রত্যেকটা চকলেটের মধ্যে নাকি স্বাদটা বাড়ানোর জন্য এবং দীর্ঘস্থায়ী করার জন্য তেলাপোকা গুঁড়ো করে সে চকলেটের মধ্যে দেওয়া হয়। তার মানে তোমাদেরকে যদি আমি এখন চকলেট পাঠাই এটা চকলেট হবে না, এটা হবে তেলাপোকার গুঁড়া। এখন তোমরা বলো তোমরা কি এখন তেলাপোকার গুঁড়া খাইতে চাও? তেলাপোকা বেটে দিয়ে তেলাপোকা তোমরা খাইতে চাও? ওয়াক থুমাকে কথা বাচ্চা না। তো তোমরা যদি তেলাপোকা খাইতে চাও, যেহেতু তারা চকলেটগুলো তেলাপোকা দিয়ে তৈরি করতেছে, তোমাদের জন্য আমি তেলাপোকার একটা বস্তা পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তোমরা যারা পাইছো আজকে, ওকে বুঝতে পেরেছো? এটা কিন্তু বাস্তবতা, আমি এমনি বলতেছি না, তোমরা গুগলে চার্জ দিয়ে দেখতে পাবা, ইউটিউবে চার্জ দিয়ে দেখতে পাবা। ওকে, এ হচ্ছে কাহিনী। সেজন্য মূলত আমি চাই না আমার বাচ্চা কথা যারা আছে তারা এরকম অস্বাস্থ্যকর একটা জিনিস খাক। আমি চাই তোমরা স্বাস্থ্যকর জিনিস খাও। সেজন্য পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর জিনিস হচ্ছে ফ্রেশ এয়ার, অক্সিজেন। তোমরা আপাতত অক্সিজেন খাও, ঠিক আছে? ওকে আচ্ছা এবার দেখো আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। এই তোমরা কিন্তু গুগলে চার্জ দিয়ে দেখি আমার কথাটা সত্য নাকি মিথ্যা। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এডেন কোন দেশের বন্দর? এডেন কোন দেশের বন্দর দেখি বলো তো ভাইয়া। অবু কামরুল ইসলাম বলছে তাও খাবো ভাই, তোর উত্তর আগে সঠিক হয়েছে সেটা বল। এই আমি নিশু, আমি কিন্তু না দেওয়ার জন্য বলতেছি না, সত্যি তুমি একটু গুগলে চার্জ করে দেখিও। ওকে, তুমি যদি তারপরে বলো আমি তোমার জন্য পাঠাইতে পারি। দেখি বলো 12 নম্বর উত্তর কি হবে বলো। সুমি বলছে 12 নম্বর এ হবে, তারপর হচ্ছে তন্দ্রা বলছে খ হবে, সূচি বলছে ছি
আচ্ছা ছি ওকে। তারপর তাহলে বলছেন কেন? ওই যে বলেছিলাম তোমরা খাবা কিনা, এখনো যদি তোমরা খাইতে চাও দিতে পারি, সমস্যা নেই। 12 নাম্বার গ হবে হিমাদ্রিহিমা এ বলছে, মেহেরিমা গ বলছে, ফারহানা বলছে সি, জিহাদ বলছে ক। আচ্ছা এডেন, এডেন কোন দেশের বন্দর? স্যার পাঠান তাও দেখবো। আচ্ছা ঠিক আছে পাঠাই দিব, টেনশন করিও না। আচ্ছা এডেন হচ্ছে মূলত ইয়ামেনের বন্দর। কোথাকার বন্দর বলো তো দেখি? ইয়ামেনের বন্দর। এবং এখানে কিন্তু এই এডেন নামক বন্দরটা লবণের জন্য বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? লবণ আমদানি রপ্তানির জন্য এটা খুবই বিখ্যাত। মনে রাখবে, এগুলো এমসিকিউর মধ্যে আসতে পারে। ওকে, এবার আমরা চলে যাব 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এটা খুবই চমৎকার একটা বিষয়। আমি এই ঘটনাটা তোমাদেরকে একটু পরে বলতেছি, তার আগে তোমরা একটা আনসার দিয়ে দাও। মশার কামড়ের সাথে লেখকের কোন বয়স সম্পর্কিত? অর্থাৎ আমাদের ন্যাড়া সে হচ্ছে তোমার একবার সন্ন্যাসী হতে গিয়েছিল। ন্যাড়া মানে আমাদের গল্পের চরিত্র। মজার বিষয়, আমাদের লেখক বাস্তব জীবনে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল, সে এখন থেকে গৃহত্যাগী হয়ে যাবে, ঋষিমুনি সন্ন্যাসী হয়ে যাবে। সন্ন্যাসী হওয়ার জন্য সে বার্মায় গিয়েছিল, কিন্তু সেখানে মশার কামড়কে এসে চলে আসছিল। বলতে হবে এই ঘটনা কয় বছর বয়সে ঘটেছিল? ফারজানা নাজরিন তোমার কমেন্ট আসতেছে ভাই, আমি আসলে কথা বলতে বলতে অনেক সময় দেখা যাচ্ছে না, সেজন্য। আচ্ছা দেখি বলো আনসার কি হবে বলো। 22, 23, 24, 25 আনসার কত হবে? আনসার কত হবে? তন্দ্রা বলছে ক, তারপর হচ্ছে জলিল বলছে 23, মিতু বলছে খ, রীতি বলছে 24, ইমরান বলছে 24, হিমা বলছে 23, ফাহিমা ফামু বলছে গ, গুপি বলছে গ। ভেরি গুড, উত্তর হবে 24। লেখক 24 বছর বয়সে সন্ন্যাসী হওয়ার জন্য ঘর ছেড়ে বার্মায় গিয়েছিল, যদিও মশার কামড় সহ্য করতে না পেরে সে চলে এসেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 14 নম্বর, নেডার খুব তোমার হচ্ছে একটু প্রশ্নটা ভালো মতো খেয়াল করবা, সবাই একটু মনোযোগ দিবা। নেডার স্কুলের পথ কত ক্রুশ দূরত্বের? ওকে দেখি পারো কিনা দেখি। নেডার স্কুলের পথ কত ক্রুশ দূরত্বের? 1 ক্রুশ, 2 ক্রুশ, 3 ক্রুশ, 4 ক্রুশ। প্রশ্নটা আপাত দৃষ্টিকোণ থেকে নিরীহ একটি প্রশ্ন। ওকে, বাট মানে প্রশ্নটা হচ্ছে তোমাদের কিসের মতো? তোমাদের এক্স এর মতো নিরীহ, বাট সুবল মারলে বেশি করা আর কি। দেখি দেখি দেখি, মেহেরিমা বলছে 14 ঘ, জিহাদ বলছে গ, বা বা বাবা, স্নিগ্ধা বলছে ঘ, তন্দ্রা বলছে ঘ, তারপর হচ্ছে সুমিত্র বলছে 2 ক্রোশ, উজ্জ্বল বলছে খ, প্রণব বলছে খ, মিথু বলছে ঘ, আচ্ছা গুপি বলছে ঘ, লিখন বলছে খ। আমরা তাহলে একটু উত্তরের দিকে যাই। উত্তরে যাওয়ার আগে তোমার একটু দক্ষিণটা বুঝতে হবে। সেটা হলো প্রশ্ন করা হয়েছে নেডার স্কুলের পথ কত ক্রোশ দূরত্বের। এই পথটার দূরত্ব কত জিজ্ঞেস করা হয়েছে। এটা হচ্ছে নেডার বাড়ি, নেডার বাড়ি থেকে এটা হচ্ছে তার স্কুল, স্কুলের দূরত্ব কত ক্রোশ জিজ্ঞেস করা হয়েছে। দেখো সে যাওয়ার সময় যাইতে কয় ক্রোশ ভাইয়া? 2 ক্রোশ। তার মানে দূরত্ব হচ্ছে 2 ক্রোশের, আসার সময় সেম 2 ক্রোশে পাঠিয়ে দিত। অতএব আনসার হবে 2 নাম্বার, 2 ক্রোশ দূরত্বের। বুঝাতে পারছে কিনা? এখানে প্রশ্ন যদি করা হয়তো যাতায়াত করতে কত ক্রোশ পথ পাড়ি দিতে হয়, তখন হতো 4 ক্রোশ। কিন্তু এখানে জিজ্ঞেস করা হয়েছে যাতায়াতের পথ কত দূরত্বের, দূরত্বের কতটুকু, দূরত্ব কতটুকু? 2 ক্রোশের ভাইয়া। অতএব তোমরা অনেক কিন্তু ভুল করেছো, বই খুলে ফেলো, বই খুললো এটা উত্তর পাবা না, কারণ এখানের মধ্যে 4 ক্রোশ বলা হয়েছে বইয়ের মধ্যে যাতায়াতের পথের। একটা মাথা না কাটলে এটা পারবা না কখনোই। ওকে, এরপর 15 নম্বর প্রশ্ন, বিলাসী গল্পে ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন? হোয়াই আসা হয় না, তারা কেন গ্রামে আসে না? অনেকে সঠিক উত্তর দিয়েছে, কিন্তু আমার আনসার হয়েছে ভেরি গুড, ভেরি গুড। তোমরা একটু চিন্তা করে আনসার দিয়েছো তো, সেজন্য অনেক বেশি ভালো হয়েছে। 15 নম্বর বলো দেখি, বলো বিলাসী গল্পের ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন? গ্রামের পরিবেশ পছন্দ হয় না বলে, গ্রামের শিক্ষার ভালো পরিবেশ না থাকায়, শহরের নাগরিক সুবিধার স্বাচ্ছন্দ্য বোধ করায়, শহরের অর্থনৈতিক উন্নতি হারানোর সংখ্যায়। দেখি বলো আনসার কত হবে। হ্যাঁ আমি সরে গিয়েছি, তুমি বলেছো আর আমি সর্বন এমন হইতে পারে রিমা।
বলো। আমরা দেখতে পাচ্ছি 15 নাম্বার খ অনেক উত্তর দিয়েছে, 15 নাম্বার খ। তারপর হচ্ছে রুবাইয়া বলছে সি, নিশু বলছে গ, রিমা বলছে গ, জয়দাস বলছে খ। তারপর হচ্ছে আব্দুল জলিল বলছে মটরবাজি খাইতেছি, খাবেননি? খাইতাম না। আচ্ছা, 15 নাম্বার হচ্ছে গ, মাকসুদুদ্দিন বলছে খ, হৃদয় কোরআন বলছে গ। ভাইয়া এখানে উত্তর হবে গ নাম্বার, শহরের নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্য বোধ করায়। অর্থাৎ তারা শহরের নাগরিক সুবিধা ফেলে তারা আর আসতে চাচ্ছে না, ওইখানে তারা ভালো আছে। আর গ্রামের মধ্যে ভাই আমি জানি না, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই বলেছেন একটা সময় যে বলা হয়তো গ্রামের মানুষ সহজ সরল। আমি মাঝে মাঝে চিন্তা করি এই কথাটা বলছে কে? এই কথাটা যে বলছে রাগী মানুষের মন ভালো, এই কথাটাও সে বলছে। এই দুই কথার মতো মিথ্যা কথা দুনিয়াতে আর একটাও নাই। বুঝতে পেরেছো? দেখবা তোমাদের আশেপাশে অনেক মানুষ আছে, বুঝছো, অনেক মানুষ আছে আশেপাশের মধ্যে। এই পাবলিকগুলা মানে দেখবা যে গ্রামের মানুষের কথা ভালো, ভাই রে ভাই, ভিলেজ পলিটিক্সের মতো এত পলিটিক্স মনে হয় আন্তর্জাতিক রাজনীতির মধ্যে নয়। এই যে তোমার ইউক্রেনকে রাশিয়া হামলা করে দিয়েছে, আমার মনে হয় না এই ইউক্রেন রাশিয়াও তোমার হচ্ছে গ্রামের যে চায়ের দোকান আছে এই চায়ের দোকানের পলিটিক্স বুঝে বলে প্রতিদিন আমার মনে হয় না। জো বাইডেন তোমার আমাদের কৃষকরা যে তোমার যে আইল কাটার সময় যতটা বেশি তোমার হচ্ছে ওই যে আইল কাটার সময় যে পরিমাণ রাজনীতি করে, এই আইলের রাজনীতি তোমার জো বাইডেন বুঝে না, তো বুঝবে না, এত মারাত্মক রাজনীতি ভিলেজ পলিটিক্স। আর আরেক পাবলিক আছে কতগুলো ওই যে বলে তোমার কি বলেছিলাম রাগী মানুষের কি ভালো, মন ভালো। আস্থা মিথ্যা কথা। রাগী মানুষের যদি মন ভালো হইতো আল্লাহ তাআলা এই পৃথিবীর মুখে 1,24,000 কিংবা 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। এক মূসা আলাইহিস সালাম ছাড়া আর কোনো মানুষকে আর কোনো নবী রাসূলকে কি রাগী করে পাঠিয়েছেন বলতো? কাউকে বদ রাগ দিয়ে পাঠান নাই, কাউকে রাগী করে পাঠান নাই, সহনশীল করে পাঠিয়েছেন, মুচকি হাসির করে পাঠিয়েছেন। যেমন হাদিসের মধ্যে আসছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাবাসসিমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুচকি মুচকি হাসতেন, সহনশীল ছিলেন। অতএব যে মানুষগুলো বলে নিজের রাগকে জায়েজ করার জন্য, হালাল করার জন্য আমি এমনি একটু রাগী আর কি, কিন্তু আমার মনটা অনেক ভালো, সব সুন্দর করে বলবা আপনি আস্তে একটা ভণ্ড। কি বলবা? আপনি আস্তে একটা ভণ্ড। বুঝতে পারছি? আপনি যদি ভণ্ড না হইতেন আপনি হুদায় রাগ কেন করতেন? যুক্তি দিয়ে কথা বোঝার চেষ্টা করতেন, ঠান্ডা মাথায় চিন্তা করতেন, আর রাগ করার যৌক্তিক কারণ তার তখন রাগ করতেন। ওকে, যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম এখানে উত্তর হচ্ছে গ নাম্বারটা। কথা ক্লিয়ার হয়েছে বাচ্চা কাচ্চারা? এই ভণ্ডদেরকে কখনো কি দিবা না, সুযোগ দিবা না। ঠিক না বে ঠিক বলিও। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নাই? বালাই মানে একেবারেই নাই আর কি। দেখি লক্ষ্মী বাচ্চা কাচ্চারা বলো এটা কি হবে? 15 নাম্বার আনসার কি হবে? আমি সব ক্লাস নিই, তোমার যে ক্লাসের দরকার হবে যেহেতু আমি ওই ক্লাসে নিব। তুমি মনোবিজ্ঞানের ক্লাস নিতে বলো ওটা নিয়ে ফেলবো, আমি সমস্যা নেই। ওকে, বাইরে আমার এখানে বলতে হবে মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নাই? কুটুমের বালাই নাই নাকি প্রাচীরের বালাই নাই নাকি সাজসজ্জার বালাই নাই নাকি আভিজাত্যের বালাই নাই? বলো সুবহানাল্লাহ, তাড়াতাড়ি বলি ফেলো এখানে মূলত কিসের বালাই নাই? দ্রুত বলো, তাড়াতাড়ি বলো। শরৎ করে, আমার নানা বলতেন শরৎ করে যাবি শরৎ করে আসবি, এটা মানে হচ্ছে তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবি। ওকে, তুমি জোয়ারদার বলছে আমাদের হিসাব বিজ্ঞান, তুমি পরিণতি দিবা। ওকে, বলছে বি হবে 100%, ইকবাল বলছে খ হবে, সাব্বির বলছে এ হবে, তারপর হচ্ছে তোমার ইকফার মতিন বলছে খ হবে। মনোবিজ্ঞান নেন ভাইয়া, অনেক দরকার। আচ্ছা ঠিক আছে, মনোবিজ্ঞান নিব ইনশাআল্লাহ। ওকে, ফাইনাল এক্সামে কমন আসবে, সব আসবে মানে 100% আসবে, মনে কর প্রশ্ন আমি করতেছি আর কি। হ্যাঁ, ওকে, উত্তর যেহেতু সবাই সঠিকটাই দিয়েছো ভাই, আমি তোমাদেরকে বেজার করতে চাই না। উত্তর হবে প্রাচীরের। মৃত্যুঞ্জয়ের যে রাজপ্রাসাদ ছিল, বুঝাইতে পারছি, মানে 20-25 বিঘা বাগানের মাঝখানে ঘর ছিল, সেখানে কোনো প্রাচীর ছিল না, কোনো কি ছিল না, প্রাচীর মানে দেয়াল ছিল না, সাইড ওয়াল ছিল না। ওকে, এরপর দেখো এটা হবে 17 নাম্বার প্রশ্নটা। আচ্ছা 17 নাম্বার প্রশ্ন খেয়াল করো। ফাহিমা, আমি তোমারটা পড়ি ভাই, চিন্তা করিও না। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, আহা কি ভালোবাসা।
মানে আমাদের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসীকে দেখে তার হৃদয়ে, আচ্ছা ঘটনা কি, বিলাসী তো মৃত্যুঞ্জয়ের প্রেমিকা, তাকে দেখে আমাদের লেখকের মনে কেন প্রেম জমবে? অদ্ভুত কথাবার্তা না? তাকে নিয়ে আমাদের লেখক কেন চমৎকার করে কথা বলবে? হোয়াট ইজ দিস? ওকে, ডাল মে কুছ কালা হ্যায়। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা পাশি ফুলের মতো। উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? মৃত্যুঞ্জয় ন্যাড়া, বিলাসী কুড়া। আমা দেখি বলো, দ্রুত বলো। 17 নম্বর গ হবে, গ হবে, গ হবে। ও মাই গড, তোমরা পারতেছো কেমনে? তোমরা কেমনে পারতেছো? বিথি বলছে বিলাসীর, ফাতেমা বলছে, লামিয়া বলছে, ফারহানা বলছে, জয় দাস বলছে, রায়হান বিন হাশেম চলে এসছে আমাদের মাঝে, তোমাকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। প্রণব বলছে ভাইয়া 15 তারিখ পরীক্ষা, কোন কোন অধ্যায় আসবে? আমাদের ইনশাআল্লাহ তোমরা যদি 24 ব্যাচের হও, আমরা কিন্তু তোমাদের জন্য কুরবানির পরপরই স্পেশাল লাইভ ক্লাস আয়োজন করবো, টেনশন করিও না। রিমা বলছে হ্যাঁ লেখকের দরকার আছে, বিলাসী হুদাই, হ্যাঁ আসলে হুদাই টানাটানি করছে সে। উত্তর কিন্তু বিলাসী হবে, বিলাসী আমি বলে দিয়েছি, সেজন্য আমি সামনের দিকে চলে যাই। 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে, শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলের পুরস্কার পেয়েছিলেন? মানে একেবারে তার প্রথম মুদ্রিত গল্প, আমি বলে দিচ্ছি, মানে যেটা প্রথম বই আকারে প্রকাশিত হয়েছিল, মুদ্রণ করা হয়েছিল, দুঃখিত বই আকার না, মুদ্রণ করা হয়েছিল, ছাপা হয়েছিল, ছাপা অক্ষরে প্রকাশিত, কোনটির জন্য হবে বলো তো দেখি ভাই? 18 নম্বর কি হবে বলো? লেখক তার বইয়ের কাহিনী কি বিলাসী গল্পে লিখেছেন? না না, লেখক ওরকম ছিল না, শরৎ চট্টোপাধ্যায় খারাপ ছিলেন না মানুষ। তোমরা যদি আমাদের গোল্ডেন ব্যাচে ভর্তি হইতে তখন জানতে পারতা আমাদের লেখক কেমন ছিল। আমি কিন্তু আমাদের বেচগুলোতে বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকের লেখক সম্পর্কে আলোচনা করে থাকি, কার জীবনে কেমন ছিল, কেমন রোমাঞ্চকর ছিল, কে কয়টা প্রেম করেছে, কে সাহিত্যে কতটুকু অবদান রেখেছে, তা কার চরিত্রটা কেমন ছিল, এই ইত্যাদি ইত্যাদি আর কি। ওকে, সঞ্জিত বলছে আমি গল্প পড়তেছিলাম তখন মনে হয়েছে ন্যাড়ার সাথে মানে পরে কি আছেন না। আচ্ছা, অনেক উত্তর দিয়েছে, উত্তর হচ্ছে মন্দির, তার মন্দির মুদ্রিত গল্পের নাম হচ্ছে মন্দির। 19 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে কোনগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস? ভালো মতো খেয়াল না করলে কিন্তু আটকা পড়বা, বুঝতে পারছো? সেজন্য খেয়াল করো, এখানে ঘরে বাইরে, নৌকাডুবি, চরিত্রহীন, দেনা পাওনা, আমি কিন্তু একদম ক্লাসের শুরুতেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো নিয়ে আলোচনা করেছি। বিষবৃক্ষ, রাজসিংহ, মতিচুর, পদ্মরাগ। ওকে, দেখি পারো কিনা দেখি। মন আমার দেহ গড়ি সন্তান করি, কোন স্তরি বানাইয়াছে মন আমার দেহ গড়ি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি রীতি বলছে খ, রানা বলছে ঘ, আবুল খয়ের বলছে খ, ফাতেমা বলছে খ, মিতু বলছে খ, ফাহিমা বলছে ক, রাকিব বলছে ভেরি গুড বয়েজ অ্যান্ড গার্লস। আনসার দেখো, ঘরে বাইরে, নৌকাডুবি, এই দুইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস। চরিত্রহীন, আচ্ছা এটা আসতেছি, বিষবৃক্ষ, রাজসিংহ, দুইটা হচ্ছে মূলত আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখা। মতিচুর, পদ্মরাগ, এই দুইটাই হচ্ছে মূলত আমাদের তোমার হচ্ছে বেগম রোকেয়ার লেখা। অতএব বাকি থাকলো খ নাম্বার, চরিত্রহীন, দেনা পাওনা, এই দুইটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিলাসী গল্পের ছোট বাবু, ওই তোমাদেরকে বলেছিলাম ছোট বাবুর একটা ঘটনা রয়েছে, যেখানে তোমার হচ্ছে তিনি মূলত তার ভাবি থেকে সম্পদ নিয়ে ফেলতে চেয়েছিলেন। বিলাসী গল্পের ছোট বাবু তার স্বাভাবিক ও ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেছেন? 400 টাকা, 200 টাকা, 300 টাকা, 100 টাকা। সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবা যারা মূলত অন্যায়ভাবে অবিচার করে টাকা কি করবে, হ্যাঁ কামরুল ইসলামে তোমার নামটা দেখেছি। ওকে, টাকা ইনকাম করে মসজিদে দান করবে, মসজিদে কি করবে, দান করবে। রিমা বলছে স্যার আজকে ফার্স্ট ক্লাস করতেছি, আপনার খুব ভালো লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি উজ্জ্বল বলছে, লামিয়া বলছে বি, উজ্জ্বল বলছে ক, আবুল খয়ের বলছে ঘ, সাব্বির বলছে বি, এস আই রানা বলছে, চমৎকার উত্তর দিয়েছে এস আই রানা, সে বলছে জানি না। ওয়াও, জানি না বলছে সে, চমৎকার উত্তর, অসাধারণ উত্তর। তারপর হচ্ছে ফাহিম বলছে খ, কিবরিয়া বলছে খ, জিহাদ বলছে খ, সৌমিত্র বড় বলছে খ। এরপর বাকিরা অনেকে ঘ বলেছে, খ বলেছে। সঠিক উত্তর হচ্ছে খ, সে 200 টাকা দান করেছিল।
এরপরে 21 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। ওকে স্যার পিডিএফ দিবেন কি? তুমি যদি বলো পিডিএফ কেন, আমার পুরো হৃদয়টা তোমাকে দিয়ে ফেলতে পারি, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে 82 গল্পের লেখক কেন্দ্রীয় চরিত্রের কোন দিকটিকে প্রধান রূপে ফুটিয়ে তুলেছেন? এটা কিন্তু বোঝার বিষয়। তুমি যদি অনুভব করতে না পারো, তোমার অনুভূতি যদি শূন্যের কোঠায় থাকে, তুমি কখনোই এই প্রশ্ন বুঝতে পারবে না। যার হৃদয়ের মধ্যে ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে, মহাব্বত রয়েছে, সেই মূলত এই প্রশ্ন বুঝতে পারবে এবং অনুভব করে কোনো ধরনের পড়ালেখা ছাড়াই সেটার উত্তর দিতে পারবে। এখানে বলা হয়েছে দেখো 82 গল্পের লেখক কেন্দ্রীয় চরিত্র, কেন্দ্রীয় চরিত্র মানে কি 82, কিন্তু মনে রাখবা 82-র কোন দিকটিকে প্রধান রূপ ফুটিয়ে তুলেছেন? মানবতাবোধ, প্রেমের মহিমা, চারিত্রিক দৃঢ়তা, সেবা পরায়ণতা। 82 এই চরিত্রের মধ্য দিয়ে লেখক কি ফুটিয়ে তুলতে চেয়েছিলেন? সাকিব ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, তুমি কেমন আছো? ভাইয়া পিডিএফ, আচ্ছা ঠিক আছে ভাই, দিব দিব দিব, টেনশন করিও না। ওকে আমরা দেখতে পাচ্ছি খ বলছে খ ক, অর্পণ অর্পণ বলছে বি। স্যার ইংলিশ ক্লাস কবে হবে? গতকাল হয়ে গিয়েছে ইংলিশ ক্লাস। না ওয়েট করো, আনসার হচ্ছে প্রেমের মহিমা। 82 মৃত্যুঞ্জয়কে এতটাই বেশি ভালোবেসেছিল, বুঝতে পেরেছো কিনা? এটাকে শুধু আমি প্রেম বলতে, এটা আমি শুধু প্রেম বলবো না। দেখো ভাই, ভালো লাগা, প্রেম, তারপর ভালোবাসা। প্রথমে তোমরা ক্রাশকে সেটটায় পড়ে যাও, তারপর একটু করে প্রেমে পড়ো, প্রিয়জনের তাকে তুমি প্রিয়জনের খাতায় নাম লিখে দাও, টুকটুক করে কথা বলো, এরপর চলে যাও ভালোবাসার গল্পে, কেমন? এরপর মানে ভালো লাগে তাকে, এরপর তোমার হচ্ছে যে এক নম্বর হচ্ছে তোমার প্রথমে ক্রাশ খাও, 2 নম্বর তোমাদের ভালো লাগে, ভালো লাগার পর তোমাদের প্রেমে পড়ে যাও, প্রেমে পড়ে যাওয়ার পরে এতটুকু পর্যন্ত কিন্তু ঠিক আছে। এরপরের কাহিনীটা আমরা যদি ভালো মতো বুঝতে না পারি, সেটা হচ্ছে যে আমরা যদি প্রেমকেই ভালোবাসা মনে করি, তখন ভুল মানুষের সাথে আমাকে সারা জীবন কাটিয়ে দিতে হবে। আর ভুল মানুষের সাথে জীবন নামের ফুলটি নষ্ট করার মতো এত বড় অপরাধ, এত বড় ভুল পৃথিবীতে আর হইতে পারে না। সেজন্য যেই মানুষটির সাথে তুমি থাকবা, তাকে অবশ্যই যত্নে রাখবা এবং তার বিষয়ে সর্বাত্মক খোঁজখবর নিবা। তারপর তোমার অনুভূতি কাজ করতেছে কিনা এটা আগে বুঝে নিবা। সেজন্য নিজের যত্ন নিবা আগে। যে ব্যক্তি নিজের যত্ন করতে পারে না, সে কখনোই অন্যের যত্ন নিতে পারে না। সো তুমি আগে নিজেকে যত্ন করো, নিজের যত্ন নাও, যাকে তাকে হৃদয়টা দিয়ে নিজেকে একেবারে যন্ত্রণায় কাতর করিয়ে ফেলেও না। তোমাদের একটা ভুল সিদ্ধান্ত রয়েছে, তোমাদের অনেক কিছু, সেগুলো হচ্ছে যে তোমরা প্রায়শই হুটহাট তোমরা ক্রাশ খেয়ে পড়ে সেটটায় পড়ে যাওয়া, ঠিক আছে, প্রেমে পড়ে যাওয়া। ভাই এমন কেন হবে? সময় নিবা, বুঝবা, তারপর হৃদয়ের সবটুকু যাকে ভালোবাসবা, হৃদয়ের সবটুকু ঝাট করে ভালোবাসো, বৈধ উপায়ে ভালোবাসো, বিয়ে করে ভালোবাসো। ওকে কিছুক্ষণ এখানে কিছুক্ষণ এখানে এরকম করা যাবে না। ওকে দেখো না। আচ্ছা তাহলে 82 গল্পের মধ্যে কিন্তু প্রেমের মহিমা ফুটে উঠেছে। তাহলে এখানে এতটুকু শেষ, আমাদের 82 গল্পের এতটুকু শেষ। আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী টপিক বানানের মধ্যে। ওকে বানানে কিন্তু বানান যদিও বা তোমাদের প্রশ্ন এমনি এসএসসি লেভেলে কামরুল্লাহ তুই দুষ্টমি করস কিল্লাই, তুই দুষ্টমি করস কিচ্ছা, হ্যাঁ? আচ্ছা দেখো আম্মু শুনতেছে, একটু আসতে স্যার, কিছু করার নাই, আমাদের 82 গল্পটাই লেখক এভাবে লিখেছেন, আমি কি করতাম পারি কও। দেখো ভাই আমাদের কিন্তু বাংলা বানান পরীক্ষার মধ্যে এমসিকিউ আকারে আসবে না। আরেকবার, বাংলা বানান তোমাদের বোর্ড কোয়েশ্চেনে কিংবা কলেজের পরীক্ষায় এমসিকিউ আকারে আসবে না। আরও একবার, বাংলা বানান তোমাদের কলেজ লেভেলে, কোচিং লেভেলে কিংবা এসএসসি পরীক্ষায় এমসিকিউ আকারে আসবে না। তবে আমরা যেহেতু এখানে এমসিকিউ পরীক্ষা নিচ্ছি, সেহেতু এখানে বানানগুলো আমরা এমসিকিউ আকারে দিয়েছি। আশা রাখছি বুঝতে পেরেছো। ওকে ভাইয়া, আমার বান্ধবী যে পাকিস্তানের নায়কের প্রেমে পড়ে, ওর কি করা যায়? ওদের রাজাকার, হৃদয়ে রাজাকার। ওকে বাঙালি ছেলেদেরকে ফেলে হুদায় পাকিস্তানে কেন যাইতে হবে? বাঙালি ছেলেদের কোন দিয়ে কম আছে দেখো তো, কোন দিয়ে কম আছে? এই কোন দিয়ে কম আছে আমাদের? হ্যাঁ মানে আমি বলতে এখানে তোমরা যারা ক্লাস করতে তাদের কথা বলতেছি আর কি। বাঙালি ছেলেদের কোন দিয়ে কম আছে? তোমাদের কেন কিছুক্ষণ কোরিয়া, কিছুক্ষণ তোমার হচ্ছে পাকিস্তান, কিছুক্ষণ সৌদি আরব, কিছুক্ষণ ইউএসএ, কানাডা যাইতে কেন হবে? তোমাদের কারণেই না আজকে আমাদের জাতিটা এক একজন এক রকম। যে দেখো
পৃথিবীর সকল জাতি, রাশিয়ানরা দেখতে রাশিয়ানদের মতো সবাই একরকম থেকে সাদা। জানো নাকি তোমার অ্যারাবিয়ান আছে, সৌদিয়ানরা সবাই লম্বু লম্বু, তারা সবাই তোমার হচ্ছে তোমার কি পরে, জুব্বা পরে এবং তুবা পরে, কুবা পরে। এরপরে তোমার কোরিয়ান যেগুলো আছে বাইটটা বাইটটা, বুঝতে পারছি না, আগুলো সমান। তাহলে এখানে এক এক জাত এক এক রকম। কিন্তু আমাদের বাঙালি মাশাআল্লাহ এই তোমাদের মতো শেষরামি এদের কারণে, বুঝছো, মানে কিছুক্ষণ সৌদি আরব যাইতে হবে, কিছুক্ষণ তুরস্কে যাইতে হবে, কিছুক্ষণ পাকিস্তানে যাইতে হবে, কিছুক্ষণ ইন্ডিয়াতে যাইতে হবে, কিছুক্ষণ হয়তো তোমার মঙ্গোলিয়ান চাইনা জাপান এখানে যাইতে হবে, কোরিয়াতে যাইতে হবে। যার কারণে ভাই আমাদের জাতি, বুঝছো, এক একজন দেখতে এক এক রকম, কেউ লম্বা তো কেউ বাইকটা, কেউ মোটা তো কেউ চিকন, এরকম অবস্থা। এরকম সুদূর বুদুর করিও না ভাই, ওর অধিক সদিক নজর দিও না, সোজা নজর বাঙালির ছেলেদের দিকে যাও, বাঙালিরা কোনো দিকে কম না। ওকে, তখন আমরা একটু বানানে চলে যাই। বলতে হবে কোন বানানটি সঠিক, কোন বানানটি ঠিক আছে। ওকে, কোরিয়ানের লম্বা স্যার, এই তুমি কেমনে বুঝছো বিতি, এখানে একদম পাওয়া গেছে, বুঝছো। মানে কি বলতাম, ওই যে তোমার হচ্ছে আমাদের বিখ্যাত একজন চেঙ্গিস খান বীর ছিলেন, মঙ্গোলিয়ান বীর, তার নাকি অসংখ্য সন্তান ছিল, সে নাকি পৃথিবীর সব জায়গায় সন্তান রেখে গেছে। তো আমি মাঝে মাঝে বলি আমাদের বাঙালি অনেক মেয়েরা কেন হচ্ছে কোরিয়ানদের প্রতি এত আকর্ষিত, এর কারণ হচ্ছে চেঙ্গিস খানের কিছু বংশধর বাংলাদেশের মধ্যে রেখে গিয়েছেন। তো চাটগাবে সেটা কথা আছে, জাতে জাত টানে কেয়ারাই গাত টানে, এটার মানে হচ্ছে এক জাত আরেক জাতকে হৃদয় থেকে টানে। আর কাকড়ার স্বভাব হচ্ছে সে সবসময় কোন দিকে যাবে, গর্তের দিকে যাবে। তো যেহেতু চেঙ্গিস খানের বংশধররা আমাদের বাংলাদেশে এখনো আছে, এই চেঙ্গিস খানের বংশধর যারা আছে তারাই মূলত কোরিয়ান প্রেমী, বুঝতে পারছি কিনা, এ হচ্ছে কাহিনী। ওকে, 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে শুদ্ধ বানান কোনটি, পিপিলিকা 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 পিপিলিকা। ভাইয়া পিপিলিকার পাকা গজাই মরিবার তরে, পিপিলিকা মানে হচ্ছে পিঁপড়া। এখানে তোমরা আশা রাখছো সবাই পারবা। ওকে, এখানে উত্তর হবে পিপিলিকা। কেন উত্তর পিপিলিকা হবে, এটা একটা মজার কাহিনী রয়েছে। দেখো, সবসময় মনে রাখবা সাধারণত শব্দের শেষে যদি ইকা থাকে সবসময় রস্যইকার হয়, সেই হিসেবে এখানে ইকা রয়েছে। ওকে, এটা আবার এখানেও ইকা রয়েছে, বাট এই দুইটা আমার দীর্ঘ ইকার, এই দুইটা আগে থেকে বাদ। মনে থাকবে কি নাকি থাকবে না, ইকা থাকলে কি হয় রস্যইকার হয়, ইকা থাকলে কি হয় রস্যইকার হয়, বুঝা আসছে কি নাকি আসে নাই। তো সেই জায়গা থেকে যেহেতু এখানে দীর্ঘ ইকার রয়েছে এই দুইটা বাদ, এবার এই দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা রস্যইকার রয়েছে, কোনটা আনসার হবে। সেক্ষেত্রে আমরা দেখব পি পি, কি বলতো ভাইয়া, পি পি, এটাই সঠিক। অর্থাৎ আগে রস্যইকার পর দীর্ঘ ইকার আবার রস্যইকার, আমরা এটাকে বলি 1 2 3। 1 হচ্ছে রস্যইকার, 2 হচ্ছে দীর্ঘ ইকার, দুঃখিত, আবার 1 হচ্ছে রস্যইকার। 121 বলবো, কি বলবো এটাকে 121। পিপিলিকা কিসেকার শব্দ, পিপিলিকা বিভীষিকায় নির্মিলিত হয়েছে, এই শব্দগুলো মনে রাখবা। পিপিলিকা বিভীষিকায় নির্মিলিত হয়েছে, এই প্রত্যেকটা শব্দের মধ্যেই কিন্তু রস্যইকার। ওকে, সিমিনা বলার কারণ হচ্ছে স্যার মনে হয় আমার নামটা বলতে পারছে না, না সিমিনা আমি তোমার নাম হয়তো দেখি না, এখন পড়েছি মাত্র, জাস্ট সেজন্য। এর পরবর্তী 2 নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে কোন বানানটি ঠিক, এখানে কোন বানানটি ঠিক, আকাঙ্ক্ষা প্রতিযোগিতা আকাঙ্ক্ষা পরিণয়। আমি তোমাদেরকে একটু দেখা দিচ্ছি এখানে কোনটি ঠিক বানান, এখানে কোনটি ঠিক বানান একটু দেখা দিচ্ছি। ইনশাআল্লাহ চলে, একটু ওয়েট করো, এখানে চলে গেছে। আচ্ছা, এখানে দেখো, এখানে প্রথমত কোন বানানটি সঠিক বলা হয়েছে। আমরা আকাঙ্ক্ষা শব্দটা যেটা দেখতে পাচ্ছি, আকাঙ্ক্ষা এই বানানটাই ভুল, কারণ আকাঙ্ক্ষা এখানে ওর সাথে কিও যুক্ত হয়, তো এটা ভুল। প্রতিযোগিতা এই বানানটা কেন ভুল, দেখো প্রতিযোগী, প্রতিযোগ প্লাস ই, ওকে এরকম, এটা যদিও কি হয়েছে প্রতিযোগী হয়েছে, প্রতিযোগী হয়েছে। এবার বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন শব্দের শেষে যদি ইন প্রত্যয় বা দীর্ঘই যুক্ত হয়, এরপর যদি তয়াকাত্তা কিংবা তয়ব যুক্ত হয়, তখন দীর্ঘইকারটি কি হয়ে যায় রস্যইকার হয়ে যায়। এই নিয়ম অনুসারে প্রতিযোগিতার সঠিক বানান হচ্ছে কি জানো, প্রতিযোগিতার সঠিক বানান হচ্ছে এরকম, প্রতিযোগিতা রস্যইকার দেওয়া হবে, কিন্তু এখানে দীর্ঘইকার এটা ভুল হয়ে গেছে। এবার 3 নম্বর বানানটা সঠিক, 4 নম্বর বানানো সঠিক, যেহেতু দুইটা বানানই সঠিক অধিকতর সঠিক হিসেবে প্রথমটা আমরা গ্রহণ করব। ওকে, যেটা আগেরটা সঠিক আছে সেজন্য।
3 নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে যাব। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বানানটি শুদ্ধ, কেমন? মহিয়সী, 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 মহিয়সী। এখানে আমি তোমাদের একটা মজার কাহিনী বলে দিচ্ছি, এক লাইনে তোমরা এটা শিখে ফেলতে পারবে নিয়মটা। ইয়সী এটা একটি প্রত্যয়, ইয়সী প্রত্যয়টা এভাবে লেখা হয়, ইয়সী প্রত্যয়টা এভাবে লেখা হয়, ঠিক আছে? আমি এগুলো সব পারি। আচ্ছা ঠিক আছে, দেখি দেখো, ইয়সী প্রত্যয়টা এভাবে লেখা হয়। যেহেতু ইয়সী প্রত্যয় এভাবে লেখা হয়, দীর্ঘকের দেওয়া হবে, যেখানে দীর্ঘইকার আছে এই দুটো সঠিক হবে, আর এই দুটো আমরা বাদ দিয়ে দিলাম। এবার আসি ভাইয়া, এবার আসি ইয়সীতে যেহেতু আগে দীর্ঘই হবে, সো কোনটাতে দীর্ঘইকার আছে দেখবো। দেখতে পাচ্ছি এখানে দীর্ঘইকার রয়েছে, তার মানে যদি উভয়টা দীর্ঘইকার হয় তখন সেটা সঠিক হবে, আর এটা ভুল। এই তিনটাই হচ্ছে ভুল। 2 নম্বর আনসার। মহিয়সী কয় নম্বর আনসার? 2 নম্বর আনসার। ওয়েট করো বাবা, একটু ওয়েট করো, ধৈর্য ধরো। 2 নম্বর হচ্ছে কি উত্তর হবে মহিয়সী। মনে রাখবা ইয়সী, ইয়সীতে প্রথম দীর্ঘই পর দীর্ঘই, এটা মনে রাখলে হয়ে যাচ্ছে। 4 নম্বর প্রশ্নে চলে আসো, নিচের কোনটি অশুদ্ধ বানানের দৃষ্টান্ত? নিচের কোনটি অশুদ্ধ বানানের দৃষ্টান্ত, মানে কোনটিকে অশুদ্ধ বলা হয়েছে? এটা পারো কিনা দেখি তো লক্ষ্মী বাচ্চা কাচ্চারা। আমি জানি তোমরা সকলেই পারো, কারণ তোমরা যারা এত চমৎকার করে লিখতে পারো, এত চমৎকার করে কথা বলতে পারো, সো তোমরা হচ্ছে যে অবশ্যই এইগুলো বানানগুলো পারবা। তোমাদের কিছু পান্তাবাদ জাস্ট একদম জাস্ট মুখে দিবার খাই ফেলবা, যদিও তোমরা পান্তাবাদ খাও না আমি জানি। ওকে, রনি বলছে কারেন্ট ছিল না ভাইয়া, এখন আসলে ক্লাসটা মিস করলাম না, ক্লাস এখনো চলমান আছে, যুক্ত থাকো ক্লাসের সাথে। ফ্রি প্রমোট করে দিয়ে আমার পেজে, তুই আমার ইনবক্সে নক দিস এবং একটা চুক্তি হবে, চুক্তি বলতে সিগনেচার করার পর আমি প্রমোট করে দেবো, টেনশন নিস না। মিতু বলছে 4-এর ক হবে, গণং হবে, গণং হবে, 4-এর খ হবে বলতেছে অনেকেই। আমরা তাহলে এখানে প্রশ্নটা তোমরা ভালো মতো বুঝবা। প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটি অশুদ্ধ বানানের দৃষ্টান্ত, মানে কোনটি অশুদ্ধ বলা হয়েছে। আমরা এবার দেখবো কোনটা কোনটা শুদ্ধ। দেখো স্বায়ত্ত শাসন এটা কিন্তু শুদ্ধ, সযোগ আয়ত্ত শাসন শুদ্ধ। মরুদ্যান, মরুযোগ উদ্যান শুদ্ধ হয়ে গেছে এটা। এবার দেখো পদাবলী, যেহেতু এখানে লি আছে, আবলিতে সবসময় রস্যই হবে, এটা শুদ্ধ। ভুল হচ্ছে মুমূর্ষ। কেন মুমূর্ষ ভুল? এর কারণ হচ্ছে মুমূর্ষ বানানটা হবে এরকম মূলত, মুমূর্ষ, মুমূর্ষ, অর্থাৎ রস্যইকার যেহেতু 3, দীর্ঘকার হচ্ছে 4, রস্যইকার 3, 343-এর বানান এটা। অতএব এই মুমূর্ষটা কি অশুদ্ধ অবস্থায় আছে। প্রশ্নই করা হয়েছে নিচের কোনটি কি আছে অশুদ্ধ অবস্থায় আছে। অতএব আনসার হবে 4 নাম্বার লক্ষ্মী বাচ্চারা। 5 নম্বর প্রশ্নের মধ্যে চলে আনসার হবে কয় নাম্বার? দুঃখিত, আনসার হচ্ছে 3 নাম্বার। 5 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, কোনটি শুদ্ধ বানান, মানে এখানে শুদ্ধ বানান কোনটি? ঊর্ধ্বমুখী, 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 ঊর্ধ্বমুখী। এখানে প্রথমেই আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, মনে রাখবা মুখী এটা একটি প্রত্যয়, এই প্রত্যয়ে সবসময় দীর্ঘইকার হয়। যেহেতু মুখীতে সবসময় দীর্ঘইকার হয়, আমরা দেখবো এখানে দীর্ঘইকার নাই কোনটা কোনটাতে। দীর্ঘইকার নাই হচ্ছে 1 নাম্বারের মধ্যে নাই এবং গ নাম্বারের মধ্যে নাই, অতএব এই দুটা আগে থেকেই বাদ। এবার আমরা দেখবো ঊর্ধ্ব শব্দটা কিভাবে লেখা হয়। ঊর্ধ্ব শব্দটা সাধারণত এভাবে লেখা হয় ধয় ব দিয়ে, ধয় কি দিয়ে? ভ দিয়ে। সো ধয় ব আছে এটাতে, অতএব আনসার হবে এটা, এটা ভুল উত্তর। ওকে, আশা রাখছি তোমরা মোটামুটি বুঝতে পারতেছো এখন। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী 6 নম্বর প্রশ্নে। কয় নম্বর প্রশ্নে চলে যাচ্ছি? 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ঠিক বানানটি চিহ্নিত করো। অর্থাৎ এখানে 4টি বানান দেওয়া হয়েছে, তার মধ্যে 3টাই ভুল, একটি শুদ্ধ রয়েছে। বলতে হবে শুদ্ধ কোনটি। কুইক করো, তাড়াতাড়ি করো, শরৎকারী করো। ওকে, নিচে ঠিক বানানটি চিহ্নিত করো। এটা আমি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, মনে রাখবা। পূর্ব, পরা, অপরা, এই তিনটার সাথে সবসময় হ প্লাস মূর্ধন্য, এটা কিন্তু মূর্ধন্য ন, হ প্লাস মূর্ধন্য যুক্ত হয়। এখন আমরা দেখবো এখানে অপরা আছে, অপরার সাথে হ প্লাস দন্তন যুক্ত আছে, এটা বাদ। অপরা আছে, মরণ আছে, আর এরপর র, তারপর রি, এগুলোর সাথে সবসময় মূর্ধন্য ন হয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে র থাকা সত্ত্বেও তারপর দন্ত ন হয়েছে, এটাও বাদ। এরপর ট বর্গীয় বর্ণের সাথে যুক্ত হলে সবসময় মূর্ধন্য স হয়, কিন্তু এখানে ট বর্গীয় বর্ণের সাথে যুক্ত হয়ে দন্ত স আছে, এটাও বাদ। অতএব আনসার হচ্ছে 2 নাম্বার। ওকে, আনসার হচ্ছে কয় নাম্বার? 2 নাম্বার। তোমরা মাশাআল্লাহ সবাই পারতেছো, ও মাই গড, তোমরা তো বানানো অনেক পরিপক্ক হয়ে যাচ্ছ, তোমরা সবাই সাহিত্যিক হয়ে যাবে সামনে অদূর ভবিষ্যতে। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনটি শুদ্ধ বানান? বুদ্ধিজীবী, 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 বুদ্ধিজীবী। এটা টেকনিকটা আমি শিখিয়ে দিচ্ছি ভাইয়া, মনে রাখবা। জীবী এটা একটি প্রত্যয়, এই প্রত্যয়ে সবসময় কি হয়? উভয়টাই দীর্ঘইকার হয়। অতএব আমরা দেখতে পাচ্ছি
এখানে এটাও ভুল, এখানে এটাও ভুল, এটাও ভুল, কারণ এখানে কি রয়েছে, শুধু জীবিত উভয়টা দীর্ঘইকার রয়েছে। সো বুদ্ধিজীবী 1 নাম্বারটা সঠিক, জীবী উভয়টাতে সবসময় দীর্ঘইকার হবে। ওকে, 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি শুদ্ধ বানান। আমি 10 পর্যন্ত করাই দিব, এরপর শেষ করে দিব আজকের ক্লাসটি। কোনটি শুদ্ধ বানান? প্রতিযোগিতা, এটা কিন্তু আমি একটাই ক্লিয়ার করেছিলাম, আশা রাখছি সবাই পারবা। প্রতিযোগিতা, প্রতিযোগিতা, সহযোগিতা, প্রতিযোগিতা, দেখি বলো। 7 নম্বরে, আচ্ছা 8 নাম্বার ক হবে, তিথি বলছে ক হবে, লিমা বলছে ক হবে। ভেরি গুড, এটা উত্তর কিন্তু ক হবে। এর কারণ দেখো কেন হচ্ছে না বাকিগুলো। প্রতি, এই প্রতি কিন্তু রস্যইকার দেওয়া হয়, এটা ভুল। সহযোগী, এখানে দীর্ঘইকার হয়ে গেছে, ভুল। প্রতিযোগী দীর্ঘইকার হয়ে গেছে, ভুল। সো 1 নাম্বারটা কি সঠিক, প্রতিযোগিতা উভয়টাতে রস্যইকার, প্রতিযোগিতা উভয়টাতে কি কার, রস্যইকার। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনটি শুদ্ধ বানান। বিভীষিকা, বিভীষিকা আমি একটু আগে বলেছিলাম, পিপিলিকা, বিভীষিকায় নির্মিলিত হয়েছে। এই প্রত্যেকটা শব্দ 121-এর শব্দ। 121 মানে কি, রস্যইকার, দীর্ঘইকার, রস্যইকার। এবার একটু মিলাই দেখো এখানে কোনটার মধ্যে রস্যইকার, দীর্ঘইকার, রস্যইকার আছে। রস্যইকার, 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 ভুল। রস্যইকার, দীর্ঘইকার, রস্যইকার, এটাই সঠিক, সামনে যাওয়ার দরকার নাই, এটাই সঠিক। সো খ নাম্বার উত্তর হবে কি, যথাযথ উত্তর হবে। এরপর রয়েছে 10 নাম্বার। 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে, এটা দিয়ে আমি শেষ করে দিব ক্লাসটি। কোনটি শুদ্ধ বানান। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, ভাইয়া এটাও তোমরা পারবা, আমি এগুলো ক্লিয়ার করে দিয়েছি। ও মাই গড, তোমরা সকলেই পারবা আমি জানি। ওকে, 10 নম্বর প্রশ্নটা দ্রুত বলো তো দেখি, দ্রুত বলো। আমাদের সাথে প্রায় 94 জন স্টুডেন্ট যুক্ত হয়েছে। তোমরা যারা 2025 ব্যাচের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য আমাদের চলছে গোল্ডেন ব্যাচ, তোমরা দ্রুত এনরোল করে ফেলো। এরকম চমৎকার ক্লাস ইনশাআল্লাহ আমাদের পেড ব্যাচগুলোতে রেগুলার হয়। এছাড়াও যারা 2026 ব্যাচ রয়েছে, সামনেই তোমাদের জন্য আমাদের কতগুলো ফ্রি ক্লাস আসতেছে, এবং তোমাদেরকে ফ্রিলি আমরা একদম ফ্রি তোমাদের কিছু ক্লাস শেষ করাই দিব। আর যারা 2024 ব্যাচে পরীক্ষা দিবা কুরবানির পরপর, আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য ফ্রি ক্লাস আয়োজন করা হয়েছে, সাজেশন ক্লাস আয়োজন করা হয়েছে, টেনশনের কিছুই নাই। ওকে, আচ্ছা এখানে সবাই পারবা। এখানে আনসার হবে খ নাম্বার। স্যার আপনার নাম কি? আমার নাম হচ্ছে আনোয়ারুল কবির। ওকে, আচ্ছা নাবিল চৌধুরী ফাহিম আমার খুবই ক্লোজ বাচ্চা বলছে, স্যার ভাইয়া আমি আপনার ক্লাস করতে চাই। সাকিব বলছে ভাইয়া দাওয়াত দিবেন না? অবশ্যই দাওয়াত, চলে এসো সাকিব, অবশ্যই দাওয়াত থাকলো। ওকে, যাই হোক এখানে আনসার হচ্ছে খ নাম্বার, কারণ আমি এটা ক্লিয়ার করে দিয়েছিলাম। যাই হোক আজকে আমরা ক্লাস এতটুকু শেষ করলাম। আমাদের যে ক্লাস পরীক্ষাটি হবে, ওই পরীক্ষাটি হবে এরকমভাবেই, বাংলা প্রথম পত্রের 82 এবং বাংলা সেকেন্ড পেপার বানানোর উপর। তো তোমরা যারা পরীক্ষাটি অংশগ্রহণ করতে চাও, এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 15 জন, এবং এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে একটি কি দেওয়া হয়েছে, ফর্ম দেওয়া হয়েছে, গুগল ফর্ম দেওয়া হয়েছে কমেন্ট বক্সে। অতএব তোমরা সবাই এখানে এনরোল করে ফেলো, তোমরা সবাই ফর্মটি ফিল আপ করে ফেলো। আর আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে একটু বলবা, তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে, ক্লাসে দেখা হবে। আমি যদিও লাইভ ক্লাসে একটু ইদানিং কম নিচ্ছি, একটা সময় প্রচুর ক্লাস নিতাম, করোনার সময় আমি প্রচুর ক্লাস নিয়েছি, সেই সময় একটা হাইপ ছিল। এখন যদিও ক্লাস তেমন একটা নিই না, সেজন্য অনেকেই দেখা যাচ্ছে আসলে আমাদের প্ল্যাটফর্মগুলো মানে আমাদের অনলাইনটাকে একেবারে তো নষ্ট করে দিয়েছে। ওকে, অথেন্টিক হচ্ছে তোমার এরকম ইয়া নাই আর কি। ওকে, থ্যাংক ইউ রনি। ওকে, আর তোমাদের স্যার আপনার অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। ফর্ম কোথায়, ফর্ম আছে উজ্জ্বল। আচ্ছা, তাহলে তোমাদের সাথে খুব শীঘ্র দেখা হবে। আর যারা 25 বেসের আছো, তোমরা দ্রুত আমাদের গোল্ডেন বেসে এনরোল করে ফেলো। অনেক মিস করছিলাম আপনাকে ইকবাল, আমি তোমাদেরকে অনেক বেশি মিস করছি। এক্সাম হবে 15 জুন। ওকে, তোমাদের সবাইকে যেহেতু আগামী 17 তারিখ পবিত্র ঈদ উল আজহা, ঈদ উল আজহা উপলক্ষে তোমাদের সবাইকে আমার বাসায় দাওয়াত থাকলো। আমার বাসা হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়াতে। আমি সাতকানিয়ার সন্তান, যেটা বাংলাদেশে খুবই বিখ্যাত ব্যবসা বাণিজ্যের জন্য। তো তোমরা অনেকে যুক্ত হয়েছিলে আমাদের সাথে এখানে, তোমাদের সবাইকে দাওয়াত থাকলো। তুমি কি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, যেখানে গাছের পাতায় লতায় পাতায় উদাসী বনের ভাই, জসীমউদ্দিনের কবিতা দিয়ে আমি তোমাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। ওকে, পরীক্ষা সন্ধ্যার দিকে হবে। ভাইয়া সালামি দিলে যাবো। আচ্ছা ঠিক আছে সাকিব, সালামি দিবি ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফারহানা। ওকে,
ঠিক আছে, তাহলে দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, বাট ছেড়ে তো যেতেই হবে। যাচ্ছি, তবে যাচ্ছি না, তোমাদের হৃদয়ের মধ্যে আমি সর্বদা আছি। আর তোমাদের দোয়ায় আমাকে রেখো, আমার দোয়ায় ইনশাল্লাহ তোমরাও থাকবে। সামনে কুরবানি, এই কুরবানিতে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। ওই সময়ে তোমরা প্রত্যেকেই দোয়া করো পরস্পরের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।